মানে প্রাইমারিলি নোট, বই এগুলো সবই তো পাচ্ছ, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মেটেরিয়াল প্রচুর অ্যাভেলেবেল আছে, প্রচুর। ডিপসের আছে, ডক্টর এপি সিং মানে ইনফো স্টাডিজ ওগুলোর আছে, অনেক মেটেরিয়াল। ভরে ভরে গুগল সার্চ করলে তুমি প্রচুর মেটেরিয়াল পেয়ে যাবে। ডক্টর এপি সিং এর বইগুলো অবশ্য পাবে না, কিন্তু ডিপস তো পেয়েই যাবে। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মেটেরিয়ালটা এখন খুব গৌণ হয়ে গেছে, ঠিক আছে। প্রাথমিকভাবে প্রাইমারিলি যেটা আমাদের প্রধান টার্গেট সেটা হচ্ছে নেট এক্সামটা ক্র্যাক করা। কিভাবে? যেমন এভরিথিং ইজ ফেয়ার ইন দ্য লাভ এন্ড দ্য ওয়ার, দ্যাট ইজ দ্য রাইট স্টেটমেন্ট ফর দ্য নেট এক্সাম। এর কারণটা হচ্ছে এই, দেখো যেহেতু আমি নিজে এমএসসি পড়াই, এর আগে বিএসসিও পড়িয়েছি, ফ্যাক্ট হচ্ছে যে তুমি একদম ডিটেলে যেভাবে আমি এমএসসি পড়াই, যেটা তোমার আমার ক্লাস ফলো করলে দেখতে পাবে, তার সাথে নেটের বিশাল পার্থক্য আছে। এখানে নেটের মধ্যে যেটা, নেটের যেটা পারপাস, সিএসআইআর নেট, জিআরএফ, বিভিন্ন ভাগ আছে। তো সেগুলোর যেটা মেন পারপাস নেট এক্সামটা, সেটা হচ্ছে তোমার রিজনিং অ্যাবিলিটি গুলোকে, ঠিক আছে, ব্রাশ আপ করা। এটা হচ্ছে মেন পারপাস। যে যখন তুমি নেট এক্সামের পরীক্ষায় বসছো, সাপোজ তোমাকে একটা অঙ্ক দিয়েছে, e⁻x। আমি এইবারের রেসপেক্টে, কারণ এইবারে একটা প্রথম পরীক্ষা হলো, ভাবো, তার পুরো সিস্টেম বদলানো হয়েছে। আমি তার রেসপেক্টে, কারণ পড়ানোর ধরন প্রচুর চেঞ্জ করতে হবে, ঠিক আছে। যে ধাঁচে লোকজন পড়িয়ে আসতো সেইভাবে পড়ালে চলবে না, ঠিক আছে। লাস্ট 2 বছর আগে চেঞ্জ হয়েছিল, তখন থেকে আমি পড়ানো শুরু করেছি, তখন থেকে আমি বলছি যে সিস্টেম বদলেছে। এখন যারা 2018, 19, 17, 15, ঠিক আছে, 16 তখন থেকে পড়াচ্ছে এবং সেই ধাঁচেই পড়িয়ে আসছে, তাতে নেট হওয়া মুশকিল আছে, ঠিক আছে। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যাল বক্তব্য। ধাঁচ বদলাতে হবে। 2011-র পর থেকে এখনো অব্দি, 2020 অব্দি যে সিস্টেম ছিল, 20-21 অব্দি, ওই প্যান্ডেমিকের আগে অব্দি যে সিস্টেম ছিল, সেটা প্যান্ডেমিকের হওয়া মাত্র চেঞ্জ হয়েছে। এবং সেটা আবার ইউজিসি নতুন সার্কুলার জারি করার জন্য সেটা আবার চেঞ্জ হয়েছে। মানে 2 বছরের মধ্যে একটা সিস্টেম ছিল, কিন্তু সেটার মধ্যে একটা হিউজ চেঞ্জ এসেছে, ঠিক আছে। ফলে আমাদের এখন যেটা আমাদের মেন ফোকাস হওয়া উচিত, সেটা হচ্ছে রিজনিং অ্যাবিলিটিকে ঠিক করা। এছাড়া আর কোনো প্রাইমারি ফোকাস নেই। রিজনিং অ্যাবিলিটি মানে, ধরো তোমার কাছে একটা প্রবলেম আছে, ঠিক আছে, ঠিক আছে, তার তোমার কাছে অপশন রয়েছে, ঠিক আছে। এটা প্লাস সি বাদ পড়েছে, ঠিক আছে, অপশন রয়েছে। কোন অপশনটা ঠিক হবে করার দরকার নেই, জাস্ট আলোচনা করছি। ভালো প্রশ্ন এটা একটা, ঠিক আছে। কোন অপশনটা ঠিক হবে, কিভাবে করা উচিত এই অঙ্কটা? লোকজন বলবে আমি ইন্টিগ্রেট করে দেবো। আমি বলবো একদমই না। এখানে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে নিজের বিপদ ডেকে আনা, ঠিক আছে। আমি ইন্টিগ্রেট করব না, আমি ডিফারেন্সিয়েট করব। কাদের? অপশনকে। দেখো, প্রথমেই একটা জিনিস নোটিস করা উচিত, যে আমার এখানে ইনডেফিনিট ইন্টিগ্রেশন আছে, ফলে কনস্ট্যান্ট থাকা উচিত। এই দুটো অপশনে কনস্ট্যান্ট নেই, অপশন দুটো ভুল, ঠিক আছে, অপশন দুটো ভুল। এবার অনেকে প্রশ্ন করতে পারে, দাদা জিরো তো থাকতে পারতো। ওই জন্য আমরা চেক করব। কি করব? আমি এই অপশনটাকে চেক করব প্রথমে, অপশন এ, অপশন বি, অপশন, কারণ দেখো অপশন 2 চেক করে, তাহলে অপশন 1ও চেক করা হয়ে যায়, ঠিক আছে। তুমি চাইলে অপশন 1ও চেক করতে পারো, একই ব্যাপার। এবার তুমি চেকটা করলে, ঠিক আছে, যদি আমি অঙ্কটা ঠিক লিখে থাকি, তাহলে এই অপশনটা স্যাটিসফাই হওয়া উচিত। ডেরিভেটিভ করার পরে তুমি এইটা পাবে, একটু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা লাগাতে হবে, শুধুমাত্র ওই 2 cos স্কোয়ার এক্স এর ফর্মুলা লাগাতে, cos স্কোয়ার এক্স এর ফর্মুলা লাগাতে হবে নিচের দিকে, আর কিছু না।
এবার যদি এই অপশনটা ডেরিভেটিভ করার পরে এটা না আসতো, তাহলে আমি দুটো অপশনই কেটে দিতাম। ঠিক আছে, এবং সব থেকে মজার বিষয় এখানে কনস্ট্যান্ট নেই, ফলে আমার এরপরে টার্গেটটাই এটাকে চেক করা হবে। ঠিক আছে, কারণ এটা আগে আমি চেক করবো, কারণ এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে, এটা অনেক ভ্যালিড, এখানে কনস্ট্যান্ট 0 আছে, নেই। ঠিক আছে, ফলে এই অপশনটা অনেক বেশি ভ্যালিড আগে চেক করা। তাহলে সবার আগে আমি চেক করছি প্রথম 1 2 3 4, প্রথম থেকেই অপশন দেখছি। প্রথমের অপশনটাতে নেই, দুটো অপশন সেমই, বেসিক্যালি ডেরিভেটিভ করলে কনস্ট্যান্টে কিছু থাকে না, তো যে কোনো একটা অপশন চেক করো, যদি যে কোনো একটাতে চলে আসে তাহলে ওটা আনসার হয়ে গেল, ঝামেলা শেষ, সিঙ্গেল অপশন কারেক্ট, প্রথমেই আনসার হয়ে গেল, ঝামেলাই শেষ। এবার যদি স্যাটিসফাই না করে তাহলে দুটোই হবে না। ঠিক আছে, ঠিক আছে, এবার দুটোই হলো না, তাহলে আমি ফোর্থ অপশনটা সবার আগে চেক করবো, কারণ এখানে কনস্ট্যান্ট রয়েছে। যদি ফোর্থ অপশনটা না হয় তাহলে তিনেরটা অবশ্যই হবে, চেক করার দরকারই নেই, কারণ সিঙ্গেল অপশন কারেক্ট, একটা অপশন তো ঠিক হবেই হবে। চারটেই অপশন যদি ভুল থাকে তাহলে কোশ্চেনটাই ভুল, আমি তো এমনিতেই নাম্বার পাবো। ঠিক আছে, ফলে 3 নম্বর অপশন চেক করার প্রয়োজনই নেই, মানে যখন আমি 4 চেক করে দেখলাম এটাও হচ্ছে, তাহলে 3 অবশ্যই হবে, কারণ সিঙ্গেল অপশন কারেক্ট। আর যদি তিনেরটাও না হয় তাহলে ওরা কোশ্চেনটা ভুল দিয়ে যেত, ও তো ফ্রি কা মার্কিং, তো ফ্রিতে মার্কিং হবে, আমি তো এমনিতেই পাবো, চিন্তার কোনো দরকার নেই। আর ইন্টারেস্টিং ব্যাপার আছে যে কোশ্চেনটা এসেছিল, সেই কোশ্চেনটা তো এখানে কোনো সি ছিল না। ব্যাস, আমি তো প্রথমেই এটাকেই টার্গেট করব, আমি প্রথমে দুয়েরটাকেই টার্গেট করবো, এখানে কনস্ট্যান্টটা দেওয়া আছে, এবং দুয়েরটাকে টার্গেট করলে দুইটাই স্যাটিসফাই করছে, দুইটা বেস্ট অপশন, কারণ এখানে কনস্ট্যান্টটা আছে, এবং আমি টিক দিয়ে বেরিয়ে চলে যাব। আমার এইটা করার জন্য হার্ডলি কত 1 মিনিট লাগতে পারে, 1 মিনিটও লাগবে না, ডিফারেন্সিয়েশন করতে কতক্ষণ লাগবে, ই টু দি পাওয়ার এক্স আর tan x এর ডিফারেন্সিয়েশন, ইউভি ফর্মুলা লাগাও, tan x কে ভেঙে ফেলো, ঠিক আছে, চলে আসবে, একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা লাগালেই চলে আসবে পুরো ব্যাপারটা, বেশিক্ষণ লাগার কথা না এটাতে। তা আমি এটাই চেক করব, যদি এটাতে আনসারটা ঠিক হয় তাহলে ব্যাস হয়েই গেল, আমি এটাকে ঠিক দেবই না, কারণ এখানে কনস্ট্যান্টটা নেই। ব্যাপারটা হচ্ছে কি, দেখো, যেটা রিজনিং অ্যাবিলিটি সেটা এইভাবে ট্রিট করতে হবে, এটা খুব প্রাইমারি একটা এক্সাম্পল দিলাম, প্রচুর এক্সাম্পল আছে, ঠিক আছে, সেটা আমি পরে আস্তে 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 আমরা এক্সাম্পল গুলোতে আসবো, এরকম প্রচুর এক্সাম্পল আছে। কিন্তু রিজনিং অ্যাবিলিটি মানে আমি বোঝাতে চাইছি যে পরীক্ষার হলে তোমাকে তোমার বুদ্ধি লাগাতে হবে, কোনো থিওরি বড় কথা নয়, যারা পরীক্ষা দিচ্ছে তারা কম বেশি সবাই থিওরি জানে, সবাই জানে, বিএসসি থেকে পড়ে আসছো একই জিনিস, এমএসসি কতটুকুনি বা আছে, টপোলজি আছে, টপোলজি তাও কোশ্চেন আসে না, একটা দুটো কোশ্চেন ও ছেড়ে দেওয়াই, পড়া না পড়া একই ব্যাপার, পুরো টপোলজি পড়ে যদি একটা কোশ্চেন অ্যাটেন্ড করা হয় তার থেকে না পড়াই ভালো, আমি নিজে টপোলজির লোক তাও বলছি। ঠিক আছে, ফলে রিজনিং অ্যাবিলিটি মানে আমি এটাই বোঝাতে চাইছি যে তোমার পরীক্ষা হলে তুমি কতটা ভাবতে পারছো। এটা পার্ট বির কোশ্চেন ছিল, এবার ধরো পার্ট সি এলো, ঠিক আছে, আমি মোটামুটি একটু বলে তারপর ক্লাস শুরু করবো, দিয়ে ডিসকাশন চলতেই থাকবে, রেগুলার কোনো না কোনো ক্লাসে আমরা আলোচনা করব কি করছি না কি করছি। পার্ট সি এর কোশ্চেন, পার্ট সি এর কোশ্চেন আরো মজা, কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, আমি একটা ছেলেকে চিনতাম, সেই ছেলেটা তেমন ভাবে কিছু পড়াশোনা জানে না, মানে সহজ কথায় বলতে গেলে তেমন ভাবে তার নলেজ নেই। ঠিক আছে, সে পার্ট সি এর 5টা কোশ্চেন করেছিল, 5টা, 4টে না 5টা কোশ্চেন করেছিল, ঠিক আছে, ওটা পেরেছিল, 4টে না 5টা কোশ্চেন পেরেছিল, সহজ সহজ পেরেছিল, বাকি আর ওর কিচ্ছু বুঝতে পারছিল না, বাকি কোশ্চেনও কিচ্ছু বুঝতে পারছিল না, 20টা কোশ্চেন মিনিমাম করতে। তো কি করেছিল, প্রত্যেকটা কোশ্চেনে এবি মার্ক করে এসেছে, প্রত্যেকটাতে এবি মার্ক করেছিল, প্রত্যেকটা কোশ্চেন 20খানা, 5টা করেছিল, 15টাতে এবি মার্কিং করে দিয়েছে। খুব ইন্টারেস্টিংলি তার মধ্যে 3টে কোশ্চেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে, এবং ওর 1 নাম্বারের জন্য এলএস ক্র্যাক হয়ে গেছে, 1 নাম্বারের জন্য, ঠিক আছে, এলএস ওর হয়ে গেছে, একটা 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 সবেতে এবি মেরেছিল। কেন? এবার ও তো একদম না জেনে বুঝে মেরেছে, তুমি তো কিছু জানো,
পার্ট সি এ নেগেটিভ মার্কিং নেই কেন? তার কারণটা হচ্ছে ওখানে তোমার রিজনিং অ্যাবিলিটিটা, তোমার কমন সেন্স, তোমার ইনস্টিংক্ট, সেটা ওরা যাচাই করতে চায় সেটা তোমার কতটা আছে। প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ তুমি এরপরে রিসার্চ করতে যাবে। রিসার্চে তুমি একটা বিষয় জানো না, তোমাকে তার উপরে কাজ করতে হবে। তুমি জানো না তুমি কি করছো অ্যাকচুয়ালি, সত্যি কথা বলছি, ঠিক আছে? আমি নিজে ডিইউতে রয়েছি, দিল্লি ইউনিভার্সিটিতে, আমি রিসার্চ করছি, আমি জানি না আমি অ্যাকচুয়ালি কি করছি, কি বেরোবে। হ্যাঁ, এটা একদম সম্পূর্ণ আননোন ফ্যাক্ট, ঠিক আছে? তাহলে এখানে তোমার ইনস্টিংক্টের ওপর তোমাকে বিলিভ করতে হবে, ঠিক আছে, আচ্ছা এই দিকে গেলে হয়তো হতে পারে, তোমার মন বলবে কিছু একটা, আচ্ছা এইটা করে দেখো, কিছু একটা বেরোবে। এইভাবেই তো রিসার্চ হয়। ফলে ওরা তোমার এই রিজনিং, ইনস্টিংক্ট, কমন সেন্স, এই অ্যাবিলিটিটা পার্ট সি তে চেক করতে চাইছে। এই জন্য পার্ট সি তে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? পার্ট সি তে খুব খুব চাপাচাপি কোশ্চেন হলেও একটা 4টে অপশন থাকে, একটা অপশন এমনিতেই কেটে যায়, একটা অপশন এমনিতেই ভুল হয়, খুব চাপাচাপি হলো, ঠিক আছে? একটা অপশন ভুল হয়েই যায়, মানে তুমি ডিসকার্ড করে ফেলবে। অনেক সময় এরকম কোশ্চেন দেয়, মানে কতটা বোকা বোকা কোশ্চেন দেয়। তোমার কাছে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, স্টেটমেন্ট এ বলছে এফ ইজ কনস্ট্যান্ট, স্টেটমেন্ট বি তে কিছু একটা রয়েছে, সেন্টেন্স সি তে কিছু রয়েছে, সেন্টেন্স 4 এ বলছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2 ফর অল এক্স, ঠিক আছে? এরকম অপশন দিয়েছে। এবার তুমি একটা কোশ্চেন, একটা এখানে একটা অপশন ডিসকার্ড করলে, একটা এক্সাম্পল বার করলে যে এটা এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, এক্স স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে দুটো অপশনই ভুল। এবার কেউ যদি মনে করে যে না, তাহলে আরো চালাকি করো, তুমি যদি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স এই আইডিয়াটাও নাও আনতে পারো, সাপোজ তোমার আইডেন্টিটি ফাংশন এই পলিনোমিয়াল ফাংশনটা স্যাটিসফাই করছে, তুমি যদি এটাকে নাও আনতে পারো, ঠিক আছে, তুমি যদি নাও আনতে পারো, তাহলেও তুমি ধরো, যদি তুমি এফ অফ, ধরো এটা সাপোজ পার্ট বি এর কোশ্চেন হলো, ঠিক আছে, সাপোজ এটা পার্ট বি হলো, আমি একটু তাহলে বোঝাতে সুবিধা হবে, আমি একটুখানি শিফট করছি, যদি এটা পার্ট বি হয়, তুমি কনস্ট্যান্ট না আনতে পারো, তুমি একটা জিনিস লক্ষ্য করো, 4টে অপশন তো পার্ট বি তে, পার্ট বি তে সিঙ্গেল অপশন কারেক্ট, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু 2, যদি এই অপশনটাকে আমি ঠিক মনে করি, যদি আমি এই অপশনটাকে ঠিক মনে করি, আমি কোশ্চেন জানি না কি আছে, ঠিক আছে, আমি যদি এই অপশনটাকে ঠিক মনে করি, তাহলে অপশন একও কিন্তু সেই লজিকে ঠিক হয়, উল্টোটা নয়। এফ কনস্ট্যান্ট হওয়া মানে এফ অফ এক্স ইকুয়ালস টু 2ই হবে এরকম কেউ মাথার দিব্যি দেয়নি, কিন্তু এফ অফ এক্স ইকুয়ালস টু 2 মানে ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন অবশ্যই, ঠিক? তাহলে 4 1কে অ্যাপ্লাই করছে, ইমপ্লাই করছে, তাহলে যেটা পার্ট বি এর কোশ্চেন হয়, তাহলে 4এরটা আমি এমনিতেই কেটে দেবো, আমি 4এর অপশনটা দেখবোই না, কেন? কারণ যদি 4 ঠিক হয় তাহলে একও ঠিক হবে, এখন সিঙ্গেল অপশন কারেক্ট, দুটো তো ঠিক হতে পারে না, সিঙ্গেল অপশনই কারেক্ট, এটা তোমাকে এরকম দেয়নি যে পার্ট বি এর কোশ্চেন যে দুটো অপশনই কারেক্ট হতে পারে, যে কোনো একটা টিক দিয়েছে, ওটা ওয়েস্ট বেঙ্গল সেটে হয়, ঠিক আছে, সেটা সেট এক্সামে হয়, যে সিঙ্গেল অপশন কারেক্ট থাকে কিন্তু মাল্টিপল অপশন অনেক সময় কারেক্ট হয়ে যায়, কিন্তু তুমি একটা অপশনে টিক দিলেই তোমাকে ফুল মার্কিং দেবে, সেটা সেট এক্সামে হয়, নেটে হয় না। নেটে সিঙ্গেল অপশন কারেক্ট মানে একটাই অপশন কারেক্ট, তাহলে আমি যদি 4-এ টিক দিই, তাহলে একেরটাও তো ঠিক, উল্টোটা নয় কিন্তু, এক এক যদি এক বলছে ফাংশনটা কনস্ট্যান্ট, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু 5ও হতে পারে সেটা, ঠিক আছে? 2 হবে এরকম কেউ মাথার দিবি জানি, ফলে 1 4কে ইমপ্লাই করে না, 4 1কে ইমপ্লাই করে, ফলে 4-এর অপশনটা এমনিতেই আমি কেটে দেবো সিঙ্গেল অপশন কারেক্ট থাকলে। দেখ এইগুলো হচ্ছে কিন্তু মানে বারবার বারবার আমরা অ্যাপ্লাই করবো, তবে এগুলো মাথার মধ্যে ঢুকবে, বুঝতে পেরেছো? ফলে এই যে জিনিসটা আমার কাছে আছে, এইটা হচ্ছে আমাদের রিজনিং অ্যাবিলিটি, এটা তোমার যত তুমি প্র্যাকটিস করবে তবে আসবে, ঠিক আছে? এর জন্য কোনো পড়ানো কিছু লাগে না, যারা এই ফিল্ডে আছে, যারা প্র্যাকটিস করে, তাদের তাদের লজিক, তুমি নিজে করলেও তোমারও আসবে, আমি পড়াচ্ছি, আমি নিজে করছি, নিজেও রেগুলার প্র্যাকটিস করি, আমি নতুন দুটো এমসিকিউ এর বই কিনেছি, সেগুলো করছি, ঠিক আছে, প্রচুর এমসিকিউ রয়েছে এখানে, নিজেও প্র্যাকটিস করি ফাঁকা সময়, ফলে এগুলো যত, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ গেন দ্য নলেজ। কিন্তু সত্যি কথা বলতে গেলে যে ব্যাপারটা হচ্ছে কি, সবাই দেখে এফ কনস্ট্যান্ট এফ ইকুয়ালস টু, কিন্তু কেউ এই অপশনটাকে এবার ভাবে না, 4 ইমপ্লাই করছে 1কে। আমি নিজের জীবনে যেটুকুনি শিখেছি বা শিখছি বা শিখবো, আমি তোমাকে সেটুকুনি শেখাবো, কিন্তু আসল কাজটা তোমাকেই করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে নিজের বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধিটাকে পরীক্ষার হলে লাগানো। পরীক্ষার হলে তোমার মেন যেটা লাগবে সেটা হচ্ছে উপস্থিত বুদ্ধি,
নেটের এক্সামের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো জানাটার কোনো ব্যাপার নেই, সবাই জানে একটা ফাংশন বাউন্ডেড হলে একটা কনভার্জেন্ট হলে তাদের প্রোডাক্টটাও কনভার্জেন্ট হয়, সবাই জানে। সবাই এক্স ইন্টু সাইন 1/x টেন্স টু 0 হয়, সবাই করেছে, এমন কেউ নেই যে করেনি। পৃথিবীতে যত মানুষ সেমিস্টার 2 সেমিস্টার 3 পাস করেছে বা ফার্স্ট ইয়ার পাস করেছে তারা সবাই করেছে, ঠিক আছে, এটা খুব কমন অঙ্ক। কিন্তু পরীক্ষার হলে সেটা তোমার মাথায় ক্লিক করতে হবে, তবে সেটা তোমার কাজে লাগে, ঠিক আছে। এবং এগুলোই তোমাকে, এই যে অপশন ডিসকার্ড করে, দেখো সত্যি কথা বলছি, যেখানে তোমার থিওরি খুব কম, থিওরি অ্যাকচুয়ালি যারা বলে যে প্রচুর থিওরি, ঠিক আছে, প্রচুর কিছু পড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে আমি এমন লোককেও দেখি যারা অ্যাক্সিওমেটিক প্রুফ থিওরি আছে, ঠিক আছে, অ্যাক্সিওমেটিক সেট থিওরি আছে, যেটা আমি পড়াই এমএসসি স্টুডেন্টদের, অ্যাক্সিওমেটিক সেট থিওরি, অ্যাক্সিয়াম অফ চয়েস, তার মধ্যে একটা সেট থিওরিটিক্যাল অ্যাক্সিয়ামস, এরকম অনেকগুলো কনস্ট্রাকশন অ্যাক্সিয়াম আছে, বেসিক অ্যাক্সিয়াম আছে, বেসিক এক্সিস্টেন্স অ্যাক্সিয়াম আছে, যেমন এপসিলন এক্সিস্ট করা একটা অ্যাকশন আছে, এমটি সেট এক্সিস্ট করা একটা অ্যাক্সিয়াম আছে, এগুলো অ্যাক্সিওমেটিক প্রুফ থিওরি বা অ্যাক্সিওমেটিক সেট থিওরির মধ্যে আসে। প্রুফ থিওরির মধ্যে কিভাবে প্রুফ করা হয়, কোন জিনিসগুলো আমি অ্যাপ্লাই করতে পারি কোনটা করতে না পারি, সেইটা প্রুফের অ্যাপ্রোচ আছে, এগুলো সব আছে, এগুলো শিখিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। যেমন টেরেন্স টাউয়ের বই আছে, টেরেন্স টাউয়ের বইতে প্রথমের দিকে রিয়েল অ্যানালিসিস, যখন তুমি ভলিউম 1 দেখবে, আমার কাছে অ্যানালিসিসের 40-এর ওপরে বই আছে, শুধুমাত্র রিয়েল অ্যানালিসিসের, ঠিক আছে। আমার বাড়িতে একটা লাইব্রেরি হয়ে যাবে, এত বই আছে, তার মধ্যে মাত্র আমি 50-60টা বই দিল্লিতে আনতে পেরেছি, আমার বাড়িতে প্রায় 500-র ওপরে বই আছে, ম্যাথামেটিক্সের বলছি, এছাড়াও বিভিন্ন টপিকের আছে, ইকোনমিক্স আছে, ফাইন্যান্স আছে, সেলফ হেল্পের বই আছে, সাইকোলজি আছে, প্রচুর বই, আমি প্রচুর কিছু পড়ি। ফ্যাক্ট ইজ, এগুলো পড়া, এগুলো কাজে লাগবে, সত্যি কথা, পড়া জীবনে কাজে লাগে, তুমি যা পড়ছো বৃথা যাবে না, রিসার্চে কাজে লাগবে, তোমার এইখানে নয়। এখানে যদি আমি অ্যাক্সিওমেটিক প্রুফ থিওরি তোমাকে পড়াই, সেটা আমি এনবিএইচএম এন্ট্রান্সে পড়াতে পারি, অ্যাডভান্স নেট ব্যাচ যেগুলো হয় সেখানে, এক সময় আমি পড়াতাম এনবিএইচএম এর জন্য, এনবিএইচএম এমএসসি ব্যাচটার জন্য, ঠিক আছে, অ্যাডভান্স এন্ট্রান্স ব্যাচ, কিন্তু এগুলোর কোনো যুক্তি নেই যারা পড়াচ্ছে, ঠিক আছে, লজিক্যালি কোনো যুক্তি নেই, আমি কারোকে মানে ট্রোল করছি না, লজিক্যালি কোনো যুক্তি নেই এখানে। তোমার মেন যুক্তি যেটা, সেটা তুমি হয়তো প্রচুর কম থিওরি জানো, ঠিক আছে, কিন্তু তুমি এখানে প্রচুর পরিমাণে কাউন্টার এক্সাম্পল বানানোটা একটা প্র্যাকটিস করতে হবে, যেটা তোমার এখানে অ্যাকচুয়ালি কাজে লাগবে। তুমি অপশন ডিসকার্ড কি করে করবে, তোমাকে শিখতে হবে অপশন টিক দেওয়া নয়, তোমাকে শিখতে হবে অপশন ডিসকার্ড করা, কেটে দেওয়া। আমার কাছে 4টে অপশন আছে, আমি 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে এটা খুঁজবো না, আমি আমি খুঁজবো কোনগুলো ঠিক হবে না, কারণ যদি কোনগুলো, যেগুলো ঠিক হবে না সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা অবশ্যই ঠিক হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টার্গেট, আমার কথাটা বুঝতে পারলে? আমরা কি খুঁজবো, আমরা খুঁজবো কোন অপশন গুলো ঠিক হবে না, ঠিক আছে, কারণ যে অপশন গুলো ঠিক হবে না তাদেরকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা অবশ্যই ঠিক হবে, ঠিক আছে, এটাই হচ্ছে ওকে, এইটাতে আমরা ফোকাসড হব, এইটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। অলরাইট, ঠিক আছে, বুঝতে পেরেছো মোটামুটি, আমরা আরো ডিসকাস করবো এই নিয়ে, কিন্তু আমি একটা বেসিক ইন্ট্রোডাক্টরি হিসাবে রাখতে চাই। বা দেখো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এর আগের যে নেট ব্যাচটা হয়েছে, যেটা 23 জুন থেকে শুরু হয়েছিল, সেই ব্যাচে লোকজন বড্ড সিনসিয়ার ছিল, তারা রেগুলার ক্লাসে আসতো, ফলে ওই ব্যাচটার প্রচুর রেকর্ডিংও আছে, ঠিক আছে, রেকর্ডিং গুলো শেয়ারও করেছে এবং তারা খুব অ্যাক্টিভলি পারফর্মও করেছে, ঠিক আছে। এবার রেজাল্ট এখনো আসেনি, দেখা যাক রেজাল্ট কি হয়। এবার নেট পরীক্ষাটা কম্পিটিটিভ এক্সাম, তুমি মনে করো যে যেমন অনলাইনে নেট যেগুলো, যারা মানে আন একাডেমিতে পড়ায়, ডিপসেরও আছে, অনেকের আছে, 6 মাসের কোর্স কমপ্লিট হয়ে যায়, 6 মাসে নেট পাওয়া ভেরি ডিফিকাল্ট, কারণ নেট একটা কম্পিটিটিভ এক্সাম, যেরকম এসএসসি, ইউপিএসসি, ঠিক আছে, ইউপিএসসি খুব টাফ এক্সাম, নেট অতটা টাফ না, কিন্তু যেরকম গভর্নমেন্ট এক্সাম, নেট একটা গভর্নমেন্ট এক্সাম, তোমাকে এর পরিবর্তে টাকা দেওয়া হবে, রোজগার 5 বছরে তুমি তুমি এটা একজন কর্মচারী, তুমি 5 বছর রিসার্চ করবে, 5 বছরের রিসার্চের টাকা হিসাবে তুমি 47 থেকে 52 হাজার টাকা মতো পাবে। 47,000 টাকা কেন?
47,000 আমি কেন বলছি, এটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 37,000 টাকা আর 42,000 টাকা। কিন্তু তারপর একটা এইচআরএ দেওয়া হয়, হোম রেন্টাল অ্যালাউন্স, সেটা আপ টু 10,000 হয়। তুমি যদি কলকাতায় থাকো তুমি 6-7 হাজার টাকা পাবে, তুমি দিল্লিতে থাকলে 10,000 টাকা পাবে। পুরো 10,000 টাকা দেওয়া হয় না, 9,990, ঠিক আছে, 6,990 এরকম দেওয়া হয়, 10-15 টাকা কেটে যায়। যাই হোক, এটা তুমি পাবে। ফলে এবার তুমি যদি বাড়িতে থেকে পিএইচডি করো, ঠিক আছে, তুমি এটা বাড়ির সামনে একটা কলেজে ভর্তি হলে, সেখানে এবং বাড়িতে বসে বসে তোমাকে থাকার খাওয়ার কোনো খরচা নেই, তাহলে তোমার 10,000 টাকা করে জমবে। তাহলে তুমি টোটাল পাওয়া যায় 47,000 টাকা, 37+10 আর 32+10 42, ঠিক আছে। 37+10 জুনিয়র রিসার্চ ফেলোশিপ, তোমার 2 বছর পরে তোমার সেটা সিনিয়র রিসার্চ ফেলোশিপে কনভার্ট হবে যদি তোমার একটা পেপার থাকে, ঠিক আছে। 2 বছরের মধ্যে তোমাকে একটা পেপার বার করতে হবে এবং 2 বছরের তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। ঠিক আছে, সেই রিসার্চ এক্সপিরিয়েন্সটা রিসার্চ প্রজেক্টে কাজ করেছে তার উপর না, সে আমিও রিসার্চ প্রজেক্টে কাজ করেছি আইআইটি খড়গপুরে, সেটা বড় বিষয় না। রিসার্চ প্রজেক্ট বাদ দিয়ে তোমার রেগুলারে তোমার 2 বছরের একটা রিসার্চ এক্সপিরিয়েন্স দরকার, তাহলে তোমাকে সিনিয়র রিসার্চ ফেলোশিপ দেওয়া হবে। এছাড়াও নেট ছাড়াও সিনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়া যায়, ডিরেক্ট এসআরএফ বলা হয় ওগুলোকে, সেটা যাদের নেট নেই, মানে জিআরএফ নেই আর কি, তারা 2 বছর রিসার্চ করেছে এবং 2 বছর একটা ভালো পেপার, ভালো জার্নালে, অনেক রকমের জার্নাল হয়, Q1, Q2, Q3 জার্নাল হয়, সেই জার্নালে Q1 Q2-র মতো জার্নালে পাবলিশ করেছে। 2 বছর রিসার্চ আছে তাদের এক্সপিরিয়েন্স, তাহলে তারা ডিরেক্টলি এসআরএফ এর জন্য এলিজেবল। তাদের অ্যামাউন্ট একটু কম, 42 নয়, 35,000 মতো দেওয়া হয়। ওটা নেট ছাড়াই পাওয়া যায়, ওটা আলাদা ব্যাপার। তবে নেটটা এখন মেন ক্রাইটেরিয়া করে দিয়েছে, কারণ নেটে এখন 3টে ক্যাটাগরি এসে গেছে, সেটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, একটা লেকচারারশিপ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ, এবং লাস্ট ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে আমাদের পিএইচডি অ্যাডমিশন। এখন যেহেতু পিএইচডি অ্যাডমিশনের নেট হয়ে গেছে, ফলে নেটটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে। ফলে বুঝতেই পারছো, যদি তোমাকে পিএইচডি তে পেতে হয়, কোথাও অ্যাডমিশন পেতে হয়, তাহলে তোমাকে নেট পিএইচডি অ্যাডমিশনের কাট অফটা অ্যাটলিস্ট ক্লিয়ার করতে হবে। এইটা হচ্ছে বক্তব্য, অ্যাটলিস্ট ক্লিয়ার করতে হবে নেট পিএইচডির কাট অফ, পিএইচডি অ্যাডমিশন, আদারওয়াইজ তুমি অ্যাডমিশনটা পাবে না। কারণ আগে যেরকম আমরা ওয়েস্ট ডাব্লিউবি সেট থাকলে কারো যদি রেট এক্সাম হতো, যেমন বিএইচইউ, এরা কি করছে, রেট এক্সাম দিত, বিএইচইউ, জেএনইউ রেট, এরা রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, এর একটা এক্সাম নিত, নিজেরাই কন্ডাক্ট করতো বিএইচইউ, অল ওভার ইন্ডিয়াতে বিএইচইউ এই জিনিসটাকে কন্ডাক্ট করতো, এবং সেখান থেকেও তারা অ্যাডমিশন নিতে। এখন ওইটা নেবে, কিন্তু ওর ভেতরে তোমাকে ওই অ্যাডমিশনটা ডিরেক্টলি হবে পিএইচডি অ্যাডমিশন নামে, পিএইচডি অ্যাডমিশনের মাধ্যমে। দিল্লিতে প্রোফর্মাও চলে এসেছে, যারা এই বছর যাদের পিএইচডি অ্যাডমিশন হবে তাদেরকে ওই নেটের পিএইচডি অ্যাডমিশনটাকে কোয়ালিফাই করতে হবে, এটাই হচ্ছে ক্রাইটেরিয়া। গেট ফেট অন্য কিছুতে হবে না, নেট পিএইচডি অ্যাডমিশন। এটা এখন অল ওভার ইন্ডিয়াতে এই সার্কুলারটা জারি হয়ে গেছে। ফলে তোমাকে যদি পিএইচডি করতে হয়, তোমাকে নেট পরীক্ষায় পিএইচডি অ্যাডমিশনের কাট অফটা অ্যাটলিস্ট কোয়ালিফাই করতে হবে। মোটামুটি কাট অফটা কত যাবে, নেটের জিআরএফ এর কাট অফ টোটাল মার্কস 200, কোশ্চেন হয় প্রায় 450 কাজ, 450 নাম্বারের কোশ্চেন হয়, তার মধ্যে মাত্র 200 নম্বর হচ্ছে পরীক্ষা, ফুল মার্কস, তার মধ্যে তোমাকে 110, মানে ওই 55% মতো পেতে হয়, মানে 55% 200-র মধ্যে পেতে হয়, মানে টোটাল যে 400 নম্বরের কোশ্চেন হয় তার মাত্র 1/4, ঠিক আছে, মানে 400 নম্বরের পেপার হয়, তার মধ্যে মাত্র 1/4 তোমাকে নাম্বার পেতে হবে। ভেবে দেখো কত কম, ঠিক আছে, 1/4 পেতে হবে। তাহলে তোমার হচ্ছে জিআরএফ, আর এটা 110 পেলে মোটামুটি 95 জেনারেল কাট অফ, তো 95 থেকে 100 ধরে নাও, সেটা হচ্ছে আমাদের এলএস এর। আর এখন এটা পিএইচডি অ্যাডমিশনের কাট অফটা তো এখনো রিলিজ হয়নি, ফলে বলা যাচ্ছে না, তবু আমার যেটা মনে হচ্ছে সেটা এই ধরো 70টা একটু কম, বেশি কম হয়ে গেল, 75 থেকে মোটামুটি অ্যাভাব 75 আর কি, ঠিক আছে। ঠিক আছে, কারণ তুমি যদি এলএফ ক্র্যাক করে তুমি পিএইচডি অ্যাডমিশন তোমার এমনিতেই ক্র্যাক হয়ে গেল, তাই না? যত বেশি পাবে তত ভালো। তোমার জিআরএফ যদি তুমি 110-এর জায়গায় যদি তুমি 160 পেয়ে আসো, তাহলে তোমার জিআরএফ হয়েই গেল,
সেটা তো আর ব্যাপার ব্যাপার না। তোমার জিআরএফ হয়ে যাওয়া মানে এলএসও হয়ে যাওয়া, পিএইচডি অ্যাডমিশন হয়ে যাওয়া। এলএস হয়ে যাওয়া মানে এলএসও হয়ে যাওয়া, পিএইচডি অ্যাডমিশন হয়ে যাওয়া। পিএইচডি অ্যাডমিশন হয়ে যাওয়া মানে এলএস জিআরএফ না হওয়া। কনভার্স ইজ নট ট্রু আর কি। তো মোর দ্যান 75, 80 অ্যাভাব আমার মনে হচ্ছে রাখতে পারে, 80 রাখতে পারে, এতটা খুব কম রাখবে না। ঠিক আছে, আর যদি ওদের মন খুব ভালো থাকে, ফার্স্ট এক্সাম তো, ফার্স্ট এক্সামে সবাইকেই যারা পিএইচডি অ্যাডমিশন হবে সবাইকেই দিতে হচ্ছে, হয় দেখা গেল ফার্স্ট এক্সামে কাট অফটা কম রাখলো ওরা, ওটাও হতে পারে। কারণ সবাই পরীক্ষা দেবে, কারণ সবাই তো আর নেট দিয়ে অভ্যস্ত নয়, কেউ 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 সেট দিয়েও পড়ে, বলে সেটের আর নেটের তফাৎ আছে, হেলে নেবেন ডিফারেন্স আছে। ফলে তারা সেটের রেসপেক্টে নেট পড়েছে পিএইচডি অ্যাডমিশনের কথা ভেবে। এখন পিএইচডি তাদের ফলে সেই ক্ষেত্রে প্রথমবার হয়তো কাট অফটা একটু কম গেল। তবে আমার মনে হচ্ছে যে যেটা স্ট্যান্ডার্ড কাট অফ, এর প্রথমবারটাকে বাদ দাও, প্রথমবারের হিসাব ধরে না কেউ, এরপর থেকে যে কাট অফ গুলো আসবে অ্যাভাব 75 হওয়া উচিত। ঠিক আছে, এইটা তোমার মোটামুটি কাট অফ থাক। ওকে, তো এই হচ্ছে তোমাকে যেটা করতে হবে তার বিস্তৃত বিবরণ। এবার যারা সিনসিয়ারলি করবে তারা নেট তাড়াতাড়ি হবে, যারা সিনসিয়ারলি করবেন তারা 4-5 বছরেও হবে না। ওকে, এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছরই প্রচুর স্টুডেন্ট ভর্তি হয় কিন্তু কেউ করতে চায় না। এই ব্যাচটা চালু হয়েছিল অনেক আগেই, কিন্তু তারপরে এই ব্যাচটাকে আবার নতুন করে চালু করলাম, কারণ এবারে এক্সাম পিছিয়ে গিয়ে সিলেবাস পুরো বদলে গেছে। এটা জুলাইয়ের জুলাইয়ের শুরুতে স্টার্ট হয়েছিল, তখন ক্লাস 2-3টে হয়েছিল, তারপরে ক্লাস বন্ধ ছিল কারণ জুলাইয়ের এক্সাম চলে এলো বলে। এমএসসি সেমিস্টার 1 দের, এমএসসি সেমিস্টার 1 না সেমিস্টার 2 দের, আর ওইদিকে নেট এক্সামের দিয়ে দিল, তারপর নেট এক্সাম আবার পিছিয়ে গেল। পিছিয়ে গেল বলে আমি আর ক্লাস শুরু করিনি, কারণ নেট এক্সাম না হলে বোঝা যাচ্ছে না। সবসময়তেই মোটামুটি আহ, এই জুলাইয়ের দিকে ক্লাস শুরু হয়ে যায়। সরি, হ্যাঁ, জুনে পরীক্ষা থাকে, জুলাইয়ের দিকে ক্লাস ক্লাস শুরু হয়েছে। কিন্তু এবারে যেহেতু পরীক্ষাটা এসে গেল, ফলে তাই আমরা ক্লাসটাকে পিছিয়ে দিলাম আর নতুন করে শুরু করলাম। কারণ আমি প্রত্যেকবারই পরীক্ষা দিতে যাই, তো পরীক্ষা দিতে গেলাম যেখানে যেভাবে কেন পরীক্ষা দিতে যাই তার কারণটা হচ্ছে এই, যে পরীক্ষার হলে বসলে নিজেকে স্টুডেন্ট মনে হয়, এবং স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে একটা কোশ্চেন প্যাটার্ন কেমন লাগে সেটা ফিল করাটা খুব দরকার, না হলে পড়ানোর কোনো ভ্যালু নেই। ঠিক আছে, ফলে আমি প্রতিবারই পরীক্ষা দিই, প্রতিবারই নেটের পরীক্ষায় বসি। এবার যেটা বসে আমার প্রত্যক্ষ ভাবে, মানে আমি প্রত্যক্ষ এক্সপিরিয়েন্স বলছি, কোনো কোনো স্টুডেন্টের কথা বলা নয়, প্রত্যক্ষ এক্সপিরিয়েন্স যেটা আমি ফিল করলাম, সেই জন্য আমি একটু চিন্তিত। যে কারণ টাফ হতে চলেছে। ঠিক আছে, কোশ্চেন ইজি আসবে কিন্তু কাট অফ বেড়ে যাবে, কোশ্চেন কঠিন আসলে কাট অফ কম যাবে, ফলে উভয় ক্ষেত্রে ফায়দা কিছু নেই। যে কোশ্চেন ইজি হয়ে গেল মানে আমার তো ক্র্যাক হয়ে গেল, তা নয়। কোশ্চেন যদি ইজি হয়ে থাকে 110-এর জায়গায় 120 কাট অফ চলে যাবে, কি লাভ? ঠিক আছে, ফলে তোমাকে কঠিন কোশ্চেন অ্যাটেন্ড করতেও হবে। এবার কোশ্চেন অ্যাটেন্ড করার নিয়মটাই হচ্ছে যেগুলো যেগুলো আমি আলোচনা করলাম, আরো আলোচনা হবে। ঠিক আছে, আমরা আরো কোশ্চেন দেখবো। ঠিক আছে, এবং সেগুলোকে সলভ করব, এবং এই নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে থাকবো রেগুলার ক্লাসে, যাতে জিনিসগুলো আমাদের আমাদের একদম ওই বলে না জেহেন তাক পৌঁছ যায়, এরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যাই হোক, আপাতত আমরা আজকের ক্লাসটার দিকে একটু ফোকাস করি, যে কি ক্লাস নেওয়া যায়। আমি প্রথমের দিকে একদমই প্রাইমারি অ্যানালিসিসের জিনিসপত্র, আহ, সেই দিকে একটু ফোকাস হই। যেমন ভাবে খুব জটিল কিছু পড়াচ্ছি না, একদম শুরুর দিক তো, আস্তে আস্তে জিনিসগুলো একটু টাফ হয়ে যাবে। টাফ মানে কি, তো তোর মনে হবে না যে থিওরি খুব বেশি আমি পড়ছি। ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে গেলে এখানে যেটুকুনি থিওরি জানলে তোমার বাকি কাজ হয়ে যাবে, আমরা সেইটুকুনি থিওরি জানবো। প্রচুর কিছু থিওরি জানার দরকার নেই, কারণ তুমি খুব বড় কোনো এক্সাম দিয়ে যাচ্ছ না, এনবিএইচএম টিআইএফআর এসব না। টিআইএফআর এর জন্য খুব বেশি থিওরি লাগে না, বাট স্টিল টিআইএফআর এর কিছু স্ট্যান্ডার্ড অঙ্ক হয় যেগুলো সলভ করা খুব টাফ। কিন্তু আমরা আমরা দিচ্ছি নেট এক্সাম, নেট একটা ন্যাশনাল লেভেল স্ট্যান্ডার্ড এক্সাম, মানে তার জন্য যেটা করতে হয় আমরা সেটা করছি। আর যদি মনে হয় যে আমি এনবিএইচএম এর জন্য কেমন ভাবে পড়বো, তার জন্য আমি তাকে বলতে পারি নোয়া তাকে গ্যাগজারের বইটা পড়তে, 3টে ভলিউম আছে, 3টে ভলিউমের রিঅ্যানালিসিসের প্রচুর থিওরি আছে। বাটলে সারবাট পড়তে হবে, ওয়াল্টার রুডিন পড়তে হবে, ওয়াল্টার রুডিন তো অবশ্যই পড়তে হবে, রুডিন ছাড়া নেট পড়াই মানে
কোনো অ্যাডভান্স এক্সাম পড়াই উচিত নয়। তাও রুডিন মানে বেবি রুডিন আর কি, মানে রুডিনের সব থেকে অর্ডিনারি ভার্সন, যেটা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস, ওইটুকুনি পড়তে হবে অ্যানালিসিসের জন্য। ভালো বই হিসাবে তোমাকে গ্যালিয়ানের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে লোকজনের খুব অসুবিধা হয় না, গ্যালিয়ানের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইটা অ্যাটলিস্ট পড়তেই হবে। ঠিক আছে, বই যদি কেউ বলে যে আমি কিছু সাবজেক্ট শিখতে চাই, সাবজেক্ট শিখবে মনে করে, তার জন্য সে এই বইটা এগুলো পড়তে পারে। অ্যানালিসিসের জন্য কি পড়তে পারে সে, আমি সস্তার বই হিসাবে বাটলে বলতে পারি, বাটলে সারবার বলতে পারি। ওয়াল্টার উইনটা একটু কঠিন হয়ে যাবে, আর যদি মনে হয় সে পড়বো, এটা রিয়েলের জন্য সাফিসিয়েন্ট। এখানে অ্যাবস্ট্রাক্টের জন্য মানে মডার্ন অ্যালজেব্রা যেটা আমাদের আছে, তার জন্য গ্যালিয়ানটা করতেই হবে। গ্যালিয়ান একটা স্ট্যান্ডার্ড বই, ঠিক আছে। গ্যালিয়ান কন্টেম্পোরারি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা 3। আমি অনেক বই আছে কিন্তু আমি সব বাদ দিয়ে যাচ্ছি, মিনিমাম যেটুকুনি পড়তে হবে। কারণ যদি মনে হয় লিনিয়ার অ্যালজেব্রার জন্য শেলডন অ্যাক্সলারের বইটা পড়তে পারে। অ্যাক্সলার লিনিয়ার অ্যালজেব্রা ডান রাইট, মাইকেল আর্টিনও পড়া যেতে পারে, বাট যদি মনে হয় পড়বো না, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য রসের বইটা পড়া যেতে পারে। কোনো ইন্ডিয়ান একটা বই বলছি না, কারণ মাপা আছে আছে পড়তে পারো। ডিফারেন্সিয়াল ঘোষ মাইতি আছে, যদি কিছু না পড়তে যাও পড়তে পারো, অল রাইট, ইটস ফাইন। যদি কারো মনে হয় ঠিক মতো সাবজেক্টটাকে শিখে, কারণ শুধুমাত্র পড়লে হবে না, সে তো কিছু না পড়াও ভালো এর থেকে, ঠিক আছে। বাট ওগুলো আমি বলছি না, কারণ যদি মনে হয় কেউ একটু বেটার পড়তে চায়, তাই জন্য বলছি। তো রিয়েল, লিনিয়ার, অ্যাবস্ট্রাক্ট, ডিফারেন্সিয়াল, কমপ্লেক্স অ্যানালিসিসের জন্য কনওয়ের বইটা ভালো, সস্তার বই। কনওয়ে, আমি বলবো না আলফ্রোস, আলফ্রোস আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। আমি লিনিয়ার অ্যালজেব্রার জন্য বলতে পারতাম, কি বলে, যেটা আমি পড়েছি, যেটা হচ্ছে ওইটার নামটা বল না, বারবার ক্লিক করার ভুলে যায়। ওই দুজন রাইটার ভালো লিনিয়ার অ্যালজেব্রার নামটা মনে পড়ছে না, যেন ছিল। হফম্যান কুইন্স। হ্যাঁ, হফম্যান অ্যান্ড কুন্স খুব স্ট্যান্ডার্ড বই, আমি বলবো না, তো কোনো কারণে অনেকের কঠিন লাগে। কমপ্লেক্সের জন্য আলফ্রোস কঠিন লাগতে পারে, রিয়েলের জন্য ওয়াল্টার উডিন কঠিন লাগতে পারে, অ্যাবস্ট্রাক্টের জন্য আর যদি বলে ডামিট ফুড কঠিন লাগতে পারে, অনেক বড় বই, দরকার নেই। গ্যালিয়ানের বই সাফিসিয়েন্টলি এনাফ। গ্যালিয়ানের বইতে যা এক্সারসাইজ আছে, গ্যালিয়ানের বই থিওরি খুব কম, খুব লক্ষ্য করবি গ্যালিয়ানের বইয়ে থিওরি খুব কম, খুব নমিনাল, কিন্তু যেটুকুনি করলে একটা মানুষ সবটুকু বুঝতে পারে সেটাই দিয়েছে। গ্যালিয়ানের বইতে এক্সারসাইজ প্রচুর বেশি, কিন্তু গ্যালিয়ানের বইয়ের একটা এক্সারসাইজ 40টা অঙ্ক সলভ করে, ঠিক আছে, তার পুরো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শেখা হয়ে যাবে, ঠিক আছে। আমি খুব দুর্ভাগ্যের সহিত বলছি আমি অ্যানালিসিসের লোক, ঠিক আছে, ফলে আমি অ্যালজেব্রার লোক নই, ঠিক আছে। ফলে আমি 40টা অঙ্ক করি না, 30টা 20টা পড়ানোর জন্য যাতে দরকার হয় করি, পড়াতে গিয়ে যতটা করতে হয় করি, সব করি না, ঠিক আছে। কারো যদি মনে হয় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কারো প্রিয় লাগে, তাহলে সে করতে পারে, ঠিক আছে। কিন্তু আমি পিওরলি অ্যানালিসিসের লোক, ঠিক আছে। ফলে কারো যদি তাও মনে হয় যে গ্যালিয়ান আমাকে পাঠাতে, আমি সলভ করে দেবো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে পড়াই না অত বেশি অঙ্ক, ঠিক আছে। আমি যতটুকুনি করলে একটা মানুষ শিখে যাবে, আমি ততটুকুনি পড়াই, একদম স্ট্রেট কাট আনসার। কেউ যদি আমার ফিল্ড এক্সটেনশন বা বাকি টপিক ফলো করে, তাহলে দেখতে পাবে অনেক ডিটেলে বোঝানো হয়েছে, তার সাথে এই কথাগুলোর কিছু অমিল থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অ্যানালিসিসের লোক, তো ফলে অ্যালজেব্রাটাকে আমি প্রেফার কম করি, ঠিক আছে। কিন্তু কেউ যদি আমার এমএসসি অ্যালজেব্রা পড়ানো দেখে, তাহলে তার অন্য কিছু মতামত থাকতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। আমি আবারও বলছি, আমি এমএসসি পড়ানোর রেসপেক্টে বলছি না, ঠিক আছে। আমি এমএসসি পড়ানোর রেসপেক্টে বলছি না, আমি পিওরলি বলছি নেটের জন্য। এখানে এমন আমার অনেক কথা আছে যেটা আমি নিজেই কন্ট্রাডিক্টরি করবো, যারা আমার কাছে এমএসসি পড়েছে, যেমন কৃষ্ণেন্দু পড়েছে, ঠিক আছে। কিন্তু আমি এই ক্ষেত্রে যেটা করলে কাজ হবে সেটা করতে হবে। এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এটা তোমার স্কুলের এক্সাম নয়, 12 পাস করার এক্সাম নয়, এটা তোমার বোর্ড এক্সাম নয়, তোমার ইউনিভার্সিটি এক্সাম নয়, এটা কম্পিটিটিভ এক্সাম, তার পড়ার ধরন আলাদা, ঠিক আছে। এরপরে তোমাকে ইন্টিগ্রাল ইকুয়েশন আছে, ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন আছে। এর জন্য সত্যি কথা বলতে গেলে কোনো
বই ফলো করলে মারা পড়বে আর কি। ঠিক আছে, এটার কোনো বইয়ের দরকার নেই। যে যদি আমি মেনলি এই টপিকগুলো পড়িয়েই ছেড়ে দিই, এগুলোর কোনো দরকারই পড়ে না। এইটা করা মানে তুমি প্রচুর নাম্বার পেয়ে যাবে, তুমি 160 নাম্বার মানে ভালো মতো করে আসতে পারবে। তারপরেও আরো কোশ্চেন অ্যানালিসিস থেকে যাবে, তারপরেও ইউ হ্যাভ টু মেনি কোশ্চেন্স লেফট, যেগুলো করার নয়। ঠিক আছে, মানে আমরা দেখতে পাবো যে পরীক্ষার হলে আমরা কিছু কোশ্চেন আমাদের ছাড়তে হবে। ঠিক আছে, মানে কেউ আবার এটা ভেবে যেমন আমার লিনিয়ার অ্যালজেব্রা দারুণ ভালো, বা কেউ এটা ভেবে না আমার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা মারাত্মক ভালো। পরীক্ষায় দেখা গেলে এমন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কোশ্চেন হলো যে তুমি একটাও হাত দিতে পারলে না। এটাও হয় কিন্তু। আর যেখানে তোমার লিনিয়ার অ্যালজেব্রা ভালো নয়, সেখানে তুমি লিনিয়ার অ্যালজেব্রা 5টা কোশ্চেন করে এলে এবং 5টাই ঠিক হলো, এরকমও হয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আমরা ছোট্ট ছোট্ট করে মেসেজের রিপ্লাই যেগুলো আমার এইটুকুনি আমাদের শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, চাই এবার আমরা ক্লাসেই ঢুকি, আর কি বলবো, এটা লিখে রাখ। ঠিক আছে, আর ওই যে বইগুলো এপিসিং এর পাঠিয়ে দেবো, ওখানে থিওরি প্রচুর আছে, ওই থিওরিটুকু পড়লেও হবে, খুব ঝামেলা করার কোনো দরকার নেই। দেখ, আমি আবারও বলছি যে থিওরি আমাদের কাজে লাগবে না। ঠিক আছে, আমাদের বেসিক কিছু যে থিওরি জানি আমরা, সেটাতেই হবে, যেগুলো সবাই জানে। আমাদের কাছে লাগবে ওখানে অপশন ডিসকার্ড করা, আমরা অপশন টিক দিতে যাচ্ছি না। ঠিক আছে, আমরা এই ব্যাপারটা মাথায় রাখবো। আচ্ছা, আচ্ছা, একটা কাজ করা, আজকের ক্লাসটাকে আমি একটু অন্যভাবে শুরু করি। আমরা অ্যানালিসিস শুরু করেছিলাম, আমরা ক্লাসেতে আজকে ইন্টেরিয়ার অফ দ্য সেটের দিক থেকে শুরু করা উচিত। আমি কিছু অঙ্ক দিয়ে শুরু করি। ঠিক আছে, ইন্টেরিয়ার বলতে পারিস, লিমিট পয়েন্ট, ইন্টেরিয়ার, নেবারহুড, ওই যে সেট সেট সিনার, সেখানে কিছু অঙ্ক দিয়ে আমি শুরু করি। ঠিক আছে, দেখ তোরা কেমন ভাবে সেটাকে ট্রিট করিস। কারণ কারণ একটা জিনিস বিষয় কি জানিস তো, যে আমি যদি তোদের থিওরি পড়াই, অনেকে সেটা বোরিংও লাগতে পারে। তোদের যে আমি প্রথমে 3-4টে ক্লাস এরকম ভাবে অঙ্ক অঙ্ক বেশি করাতে চাই, তোদের অ্যাডাপ্টিভনেসটা কতটা সেটা আমি যাতে নোটিস করতে পারি। কি হয়, অনেক ব্যাচের অনেকে অনেক অ্যাডভান্সও হয়, তাদের খুব বেসিক ব্যাপারগুলো জানার দরকার নেই, সেই মতো করে পড়াতে হবে। ফলে এটা আমারও একটা শেখার পরিস্থিতি, আমিও শিখবো যে তোরা কেমন ভাবে পড়তে পারিস, এবং আমি সেইভাবেই আগামী 1 বছর পড়াবো আর কি। এটাই হচ্ছে আমার পরিকল্পনা। ওকে, ফলে আমি প্রথমে একটা অঙ্ক দিলাম, এইভাবে আমরা বেশ কিছু অঙ্ক দেখবো, এরকম প্রত্যেকটা ক্লাসে আমি দিয়ে থাকবো প্রথমের দিকে। ঠিক আছে, 1 লিমিট পয়েন্ট অ্যান্ড ইট ইজ 0। আমি একটুখানি জিনিসটা চেঞ্জও করব, কারণ অ্যাকচুয়ালি আমি আমার রিসার্চের কাজের জন্য বড্ড বেশি চাপে আছি। আমি এই পুজোতে সেপ্টেম্বরের মিডিলে বাড়ি ফিরবো, তখন আমি এই যে কোশ্চেন গুলো লেখার ঝামেলাটা না রাখবো না, মানে ছবি তুলে পিডিএফ বানিয়ে নেবো, যেখানে সাদা সাদা পোর্শন থাকবে, যেখানে আমি সলিউশনটা লিখতে পারি। এতে কি হবে, আমার লেখার সময়টা যাবে না। এখন একটু চাপে যাচ্ছে, তাই আর কি লিখতে হচ্ছে। একটু -1 ডি 3 লিমিট পয়েন্টস
তিনখানা লিমিট পয়েন্ট আছে, and these are -1, 0 and 1. এইটা আনসার সলিউশন কি হবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। যতক্ষণ সলিউশনটা একটু ভাবো ততক্ষণ আমি আরেকটা কোশ্চেন লিখে ফেলি। আনসারটা যেটা হবে সেটা তারা তোমরা চ্যাট বক্সে টাইপ করে দিতে পারো, ওকে? মুখে বলার দরকার নেই, চ্যাট বক্সে টাইপ করে দিলেই হবে। বলো প্রথমের সলিউশনটা, প্রথমের আনসার কি হতে পারে? সিঙ্গেল অপশন কারেক্ট, কোনো চিন্তা করার দরকার নেই, পার্ট সি পড়াচ্ছি না। সিঙ্গেল অপশন কারেক্ট। বলো কৃষ্ণেন্দু, কৌস্তব, বলো কি মনে হচ্ছে কোনটা হবে? প্রথমেরটা বি, বি হবে মনে হচ্ছে দাদা। ফার্স্ট এরটা বি, আচ্ছা ও বলছে এ, ওকে ওকে। আচ্ছা আমাদের এখানে কি রয়েছে? 1/n sin 1/n, ওকে। তাহলে 1/n sin 1/n, এখানে আমরা রয়েছে লিমিট, রয়েছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, এটা আমরা লাগিয়ে দিচ্ছি। এটাকে আমি এভাবেও লিখতে পারি, দেখো লিমিট x টেন্ডিং টু 0, ঠিক আছে, x sin x লিখতে পারি না? দেখ 1/n টেন্ডিং টু n টেন্ডিং টু ইনফিনিটি মানে 1/n টেন্ডিং টু 0, তাহলে আমি এটাকে x দিয়ে রিপ্লেস করে নিলাম, লিখতে পারি তো? একই, এটা ইকুইভ্যালেন্ট, ঠিক? দেখ সাইন ফাংশন বাউন্ডেড x টেন্ডিং টু 0, তো এটা বোঝাই যাচ্ছে লিমিটটা 0 হবে, তাই তো নাকি? কি বলিস, কি বলিস তোরা? এটা কি হবে? এটা আমি লিখতে পারি লিমিট x টেন্ডিং টু 0 x sin x লিখতে পারি, যেখানে x ইকুয়ালস টু বেসিক্যালি 1/n। হ্যাঁ দাদা পারি। ব্যাস এই তো, ভেরি গুড। তাহলে প্রথম অপশনটা হয়ে গেল, বাকি অপশন দেখার দরকার নেই, ঠিক আছে? কারণ বাকি অপশন এমনিতেই ডিসকার্ড হচ্ছে, 1 লিমিট নয়, -1 ও নয়, তিনটে লিমিট তো থাকার প্রশ্নই নেই, সিঙ্গেল অপশনটা। পরেরটা বলছে x একটা কানেক্টেড সাবসেট, তাহলে এভরি এলিমেন্ট অফ x ইজ ইরেশনাল, ঠিক আছে? দেন দ্য কার্ডিনালিটি অফ x ইজ, কার্ডিনালিটি অফ x ইজ কি হবে? কার্ডিনালিটি অফ x টা কি হবে? এটা একটুখানি কঠিন হয়ে যাচ্ছে, মানে কানেক্টেড সাবসেট, ওরে বাবা কি বুঝতে পারছি না, এটা কোনি মনে হয়। দেখ এটা খুব খুব সহজ, মানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, একখানা জিনিস, রিয়েল লাইনে, রিয়েল লাইনে 3 রকমের কানেক্টেড সেট হয়, 3 রকমের হয়। একটা হচ্ছে এমটি সেট, একটা হচ্ছে সিঙ্গেলটন সেট, আর একটা হচ্ছে ইন্টারভাল। ইন্টারভাল রিয়েল লাইন একটা ইন্টারভাল -ইনফিনিটি টু ইনফিনিটি ওপেন, ঠিক আছে? ফলে রিয়েল লাইনে 3 রকমেরই কানেক্টেড সেট হয়, আর কোনো কানেক্টেড সেট হয় না, ঠিক আছে? তাহলে অনলি 3 টাইপ।
3 টাইপ অফ কানেক্টেড সেট ইন রিয়েল লাইন। 3 রকমের কানেক্টেড সেট। কানেক্টেড মানে তোমাকে এটা বলতে পারে, আপাতত তোদেরকে আমি খুব সহজ ভাষায়, ধর তুই পেনটাকে পেজে ঠেকালি, এবার এই পেনটা ধরে টানলি, ঠিক আছে? আমি এই যে পেনটাকে ট্যাব থেকে স্ক্রিন থেকে তুলে নিই, দিয়ে আবার যদি না পাই তাহলে কি হয়ে যাবে? ডিসকানেক্টেড, ফাঁকা চলে আসবে, ডিসকন্টিনিউইটি চলে আসবে, তাই না? আমি যদি পেনটাকে সোজা চালাতে থাকি, ঠিক আছে, দেখ চলতে থাকছে, আমি তুলছি না, ঠিক আছে? আর যদি আমি তুলে নিই তাহলে একটা গ্যাপ চলে আসবে, এটা কানেক্টেড নয়, ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি পাথ কানেক্টেডনেস, আমরা পরে পড়বো টপোলজিতে। সে পাথ কানেক্টেড মানে কানেক্টেড, ঠিক আছে? রিয়েল লাইন যেহেতু এটা একটা লাইন, ফলে এখানে কানেক্টেড মানে এই দুটো মোটেও কানেক্টেড নয়, এদের ইউনিয়নটা কানেক্টেড নয়। কেন? কারণ মাঝে গ্যাপ আছে, ঠিক আছে? তাহলে কানেক্টেড মানে তুমি পেনটাকে পাতায় ঠাকাচ্ছ, তুলছো না, তাহলে যে ছবিটা আসছে সেখান থেকে তুমি পাথ কানেক্টেডনেস আইডিয়াটা পাও, এবং পাথ কানেক্টেড মানে কানেক্টেড হয়। কারো যদি ডেফিনেশন দরকার হয়, রিয়েল লাইনে 3 রকমের কানেক্টেড সেট হয়। একটা সিঙ্গেলটন, কারণ একাই আছে, দুজন থাকলে বিপদ, এক্স ওয়াই, এ খুব বিপজ্জনক বিষয়, কারণ এক্স আর ওয়াই মাঝে কেউ নেই। রিয়েল লাইনে এক্স আছে, ওয়াই আছে, মাঝে কেউ নেই, তাহলে কি করে কানেক্টেড হলো? মাঝে থাকতে হবে। মানে সিঙ্গেলটন একা কানেক্টেড, কোনো অসুবিধা নেই। দুজন থাকলেই মুশকিল, দুজন থাকলেই তোমাকে যোগাযোগ রাখতে হবে, তাই না? দুজন ব্যক্তি থাকলে তোমাদের যোগাযোগ থাকতে হবে, যারা ডিসকানেক্টেড হয়ে যাবে। একজন ব্যক্তি যে সিঙ্গেল, তার কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? তারা সে নিজের সাথেই যুক্ত, মানে সেটা কানেক্টেড, ঠিক আছে? মানে ইন্টারভাল সবসময়তেই কানেক্ট। তাহলে এই 3 রকমের কানেক্টেড সেট আমরা দেখতে পাই। এমটি সেট কেউ নেই, কোনো অসুবিধাও নেই, ঠিক আছে? এবার বলে দেখ, এক্স একটা কানেক্টেড সাবসেট অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে? তার মানে কি হতে পারে? এক্স আইদার এমটি হতে পারে, এক্স সিঙ্গেলটন হতে পারে, এক্স ইন্টারভাল হতে পারে। তাহলে দেখ, 2 এর অপশনটাতে এমনিতেই ভুল, কারণ ইন্টারভালে আনকাউন্টেবলি মেনি পয়েন্ট থাকে, এমটিতে কেউ থাকে না, সিঙ্গেলটনে একটা থাকে, তাহলে 2টা তো মিথ্যা কথা। 3এরটা মানে 2 অপশন, এই 3 অপশনটা কি? অপশন 3টা মিথ্যা কথা। কাউন্টেবলি ইনফাইনাইট, এই অপশনটাও মিথ্যা কথা। কেন? কারণ সিঙ্গেলটনে তো কাউন্টেবলি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, একখানা। এমটিতে, এমটিও কাউন্টেবল সেটের মধ্যেই পড়ে, কাউন্টেবল ফাইনাইট সেট। ইন্টারভাল আনকাউন্টেবল, কাউন্টেবল ইনফাইনাইট না, এটাও ভুল। তাহলে নয়তো ইনফাইনাইট, নয়তো একখানা হবে, কারণ এমটি সেট নেই। এবার বলছে দেখো, এভরি এলিমেন্ট, ঠিক আছে, ইজ ইরেশনাল। কানেক্টেড সেট, এভরি এলিমেন্ট ইজ ইরেশনাল। এবার দেখ, যদি তুই ইন্টারভাল কনসিডার করিস, তাহলে ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্ট ইরেশনাল তা নয়, রেশনালও থাকতে পারে। 1 থেকে 3, মাঝে 2ও আছে, মাঝে 1.5ও আছে, কোটি কোটি রেশনাল এবং ইরেশনাল নাম্বার আছে। শুধু রেশনাল নয়, বলেছে এভরি এলিমেন্ট অফ এক্স ইজ ইরেশনাল। শুধু ইরেশনাল নাম্বার নয়, রেশনালও আছে। ফলে এই ইন্টারভাল যে কেসটা, সেটা বাদ যাবে, মানে ইনফাইনাইট হবে না। কারণ ইনফাইনাইট হলে ডিসক্রিট হয়ে যাবে, কারণ মাঝে রেশনাল নাম্বার গুলো বাদ পড়ে যাবে। রেশনাল নাম্বার এমনিতেই ডেন্স, মানে গোটা ইন্টারভাল হতে পারতো। ইন্টারভালের মধ্যে শুধু তো রেশনাল থাকে না, ইন্টারভালের ভেতরে শুধু তো ইরেশনাল থাকে না, রেশনালও থাকে ডেনসিটি প্রপার্টির জন্য। ফলে ইনফাইনাইটে ক্লিক করলে তোমার একমাত্র ইন্টারভালের অপশনটাই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, কিন্তু ইন্টারভালের ভেতরে শুধু ইরেশনাল থাকে না। ফলে একমাত্র সিঙ্গেলটন, কারণ সিঙ্গেলটন অফ √2, সিঙ্গেলটন সেট, সমস্ত পয়েন্ট ইরেশনাল, এটাই একমাত্র স্যাটিসফাই করছে। ভালো করে দেখ, এভরি এলিমেন্ট ইরেশনাল, তো আমি সিঙ্গেলটন √2 নিলাম, এর ভেতরে একখানাই এলিমেন্ট আছে, সেটা ইরেশনাল। সিঙ্গেলটন সেট মানে কানেক্টেড, সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করছে, ফলে 1 হচ্ছে রাইট আনসার। ফলে দেখো, দুটো কোশ্চেন তুমি করলে, একটা সহজ, একটা থিওরিটিক্যালি একটু কঠিন, ঠিক আছে? কিন্তু তুমি যদি এই বেসিক থিওরিটা জানো, শুধুমাত্র এইটা, তোমার যে এর জন্য কানেক্টেডনেস কি এসবও জানার দরকার নেই। খুব ডিটেল কানেক্টেডনেসের থিওরি যেটা টপোলজিতে দেখতে পাই, টপোলজি সেমিস্টার 2তে আমি পড়াই, সেটাও জানতে লাগবে না। শুধু রিয়েল লাইনে 3টে কানেক্টেড সেট হয়, তার টাইপ, ব্যাস, আনসার শেষ।
যেটুকুনি থিওরি দরকার আমরা ওইটুকুনি দিচ্ছি, আমরা অতিরিক্ত লোড বাড়াচ্ছি না, কারণ এমএসসির প্রেশার আছে, ঠিক আছে? তাদের এমএসসির প্রেশার নেই, তারা আরো ডিটেলে প্র্যাকটিস করার সময় পাবে, ঠিক আছে? দেখো এই দুটো প্রশ্ন, দেখো সবাই বুঝতে পারলে কি, দেখো সবাই বুঝতে পারলে কি। এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন, এটা টিআইএফআর এও এসেছে। এই যে 2 নম্বরের যে প্রশ্নটা কানেক্টেড সাবসেট, এটা টিআইএফআর এও এসেছে, প্রচুর এক্সামে এসেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ঠিক আছে? কিন্তু কি অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি কিছু নেই। দেখো কারো যদি কোনো ডাউট থাকে, আমি যতক্ষণ আরেকটা কোশ্চেন লিখছি। দুটো সেট আছে, বলছে দেয়ার এক্সিস্ট আ 1-to-1 and on-to function from A to B. 2 number, there does not exist a 1-to-1 and on-to function from A to B taking rationals to rationals. মানে কি অপশনটা দেখেই ভয় লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সিএসআইআর এর ট্রিক, ঠিক আছে? এটাই হচ্ছে ওদের ট্রিক, তোমার অপশনটা দেখে ভয় লাগবে, তুমি কোশ্চেনটাকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে? বলছে দেয়ার ইজ নো, দেয়ার ডাজ নট এক্সিস্ট আ 1-1 ফাংশন, শুধু 1-1 আছে, from A to B which is onto, and there does not exist a onto function from A to B which is 1-1. দেখো কোশ্চেনটা কতটা ভাবাতে পারে, দেখো কোশ্চেনটা কতটা ভাবাতে পারে। কিন্তু এত বেশি ভাববে না, উপস্থিত বুদ্ধি লাগাতে হবে এখানে, এইগুলো উপস্থিত বুদ্ধির অঙ্ক, কোশ্চেনটার অপশন দেখেই লোকজন ছেড়ে দেবে, উপস্থিত বুদ্ধির অঙ্ক, সিঙ্গেল অপশন কারেক্ট। আমি সবাইকে সাহস যোগাচ্ছি, না খুব সহজ অঙ্ক কিন্তু। এটা খুবই সহজ অঙ্ক কিন্তু। কি মনে হচ্ছে কোনটা আনসার হতে পারে? এ, ওকে, অনেক বড় একটা দাবি। কৌস্তব,
দেখ এখন এখানে বলছে 0 1 ওপেন ইন্টারভাল, সেই সমস্ত পয়েন্ট যাদের স্কোয়ারটা এ তে আছে, আর 1 2 ওপেন ইন্টারভাল তাই নিয়েছে, সেই সমস্ত পয়েন্ট যার কিউবটা বি তে আছে। এই দুটো সেটের মধ্যেখানে স্কোয়ার কিউব যত পাওয়ারই নে না কেন, সমস্ত এলিমেন্টের পাওয়ারই, তুই লক্ষ্য কর 0 1 এর ভেতরে যত এলিমেন্ট আছে তাদের সবার স্কোয়ারও 0 1 এই থাকে। ওকে, এন্ড সিমিলারলি 1 2 এর ভেতর কারো যদি নাও, আচ্ছা 1 2 এর ভেতর কারো সেটা নয়, যেটা আমি বোঝাতে চাইছি সেটা বলতে ভুল বললাম একটুখানি। 0 1 এর ভেতরে তুমি যাই স্কোয়ার নাও না কেন সে 0 1 এর ভেতরে আছে। আর এই যে বি, বি মানে কিউব, মানে এইটাকে সহজ কথাটা যদি আমি কিউব বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টের কিউব হচ্ছে, তাহলে সেটা আমাকে আর একটা ইন্টারভালই দেবে, সাপোজ এবি। সেটা বেসিক্যালি কিরকম দেখতে হবে ইন্টারভালটা হবে 1 8, হ্যাঁ না, 1 থেকে 8 এটা দেবে। ওকে, এটা একটু বেড়ে যাবে, এক্সটেন্ড হবে। 1 থেকে 2 এর মধ্যে যত পয়েন্ট আছে সবার কিউব, তাহলে বেসিক্যালি 1 8 এই ইন্টারভালটা হচ্ছে আমাদের বি। আর এটাই মানে এর ভেতরে তুমি যাই স্কোয়ার করো না সব 0 1 এই আছে, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। কেউ যদি বলে আমি প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 যোগ করছি, যেমন ইন্টারভাল এ বি, তার সবার সাথে তুই 5 যোগ করা মানে কি 5 প্লাস এ বি প্লাস 5, এই যে ইন্টারভালটা আসবে এটাই ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্ট প্রপার্টি, ট্রান্সলেট হচ্ছে, আর কিছু হচ্ছে না নতুন। এখানে কোনো আইডিয়া নেই, যেটা অ্যাকচুয়াল আইডিয়া সেটা হচ্ছে এই যে কোনো দুটো ওপেন ইন্টারভাল, যে কোনো দুটো ওপেন ইন্টারভালের ভেতরে একটা বাইজেক্টিভ ফাংশন আছে। সহজ কথা যদি নাও জানে, হোমিওমরফিজম আছে। এটা শুনলে অনেকে, যদি টপোলজি কেউ পড়ে থাকো তাহলে হোমিওমরফিজম শব্দটা শুনেছো। আর হোমিওমরফিজম না শুনলে একদম বেসিক্যালি বাইজেক্টিভই আছে। ও যে কোনো ক্লোজড ইন্টারভাল, তার সাথে যে কোনো ক্লোজড ইন্টারভালের বাইরে যে কোনো ইন্টারভাল, এমনকি 0 1/2, ঠিক আছে, সেটাও বাইজেক্টিভ টু 0 1। হ্যাঁ, এটাও কিন্তু মজার বিষয়, ঠিক আছে। 0 1/2 ছোট হলেও যায় আসে না, ওর সাবসেট হলেও হবে, ঠিক আছে। তার কারণ কি যদি জানতে চায়, আমি একটু পরে তো বলতামই ডেফিনেশন। একটা ফাংশনকে, একটা সেটকে কখন ইনফাইনাইট সেট বলা হয়। এ সেট ইজ ইনফাইনাইট if and only if this definition always necessary এবং sufficient condition, যদি একটা ফাংশন থাকে ফাই, ঠিক আছে, একটা সেট আছে আমাদের a is finite, সেট ইজ ফাইনাইট, যেটা a থেকে b তে যাচ্ছে, ফাই ইজ বাইজেক্টিভ, যেখানে b টা হচ্ছে প্রপার সাবসেট অফ a, ঠিক আছে। এটা একটা ইনফাইনাইট সেটের ডেফিনেশন। একটা সেটকে আমি কখন বলবো ইনফাইনাইট সেট, যদি সে তার প্রপার সাবসেটের সাথে ইকুইভ্যালেন্ট হয়। বাইজেক্টিভ মানে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এইটা যেমন ইন্টিজার ন্যাচারাল নাম্বারের সাথে, ইন্টিজার থেকে ন্যাচারাল নাম্বারে বাইজেকশন আছে, রেশনালে বাইজেকশন আছে, যে কোনো কাউন্টেবল সেটের মধ্যেই বাইজেকশন আছে ন্যাচারাল নাম্বারের সাথে। এরা কিন্তু ইনফাইনাইট সেট এই কারণে। রিয়েল তার প্রপার সাবসেটে, দেখো এইটা প্রপার সাবসেটের সাথে বাইজেক্টিভ, তাই জন্য রিয়েল ও ইনফাইনাইট। আমাদের এখানে শুধুমাত্র এইটুকুনি কাজে লাগবে, যে কোনো দুটো ইন্টারভাল ওপেন হলে ওপেন ইন্টারভাল, ক্লোজ হলে ক্লোজ ইন্টারভাল, তারা একে অপরের সাথে বাইজেক্টিভ, বা আরো ভালো মতো টপোলজি পড়লে হোমিওমরফিক, ঠিক আছে। বাইজেক্টিভ মানে 1 1 এবং 1 2, তাহলে এটা এমনিতেই সত্যি। দেয়ার এক্সিস্ট বলেছে, একখানা তো আছেই, বাইজেকশন আছে, বাকি অপশন গুলো ফালতু। দেয়ার এক্সিস্ট বলেছে, যদি বলতো এভরি ফাংশন ফ্রম এ টু বি ইজ 1 1 and 1 2, তাহলে আমি ঠিক দিতাম না অপশনটাতে। এখানে যদি ফর অল থাকতো, ফর অল, ঠিক আছে, তাহলে আমি অপশনটাতে টিক দিতাম না। এখানে যেহেতু দেয়ার এক্সিস্ট আছে, একখানা আছে, আমি টিক দিচ্ছি। কেন? কারণ এদের মধ্যে একটা হোমিওমরফিজম আছে, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
ফলে আমি শুধু এইটুকুনি জানতে হবে আমাকে যে দুটো ইন্টারভালের মধ্যে সবসময় একটা হোমিওমরফিজম বা বাইজেক্টিভ আছে। হোমিওমরফিজম মানে কন্টিনিউইটি, আর ক্লোজড হলে ক্লোজড হলে আর দেওয়া যাবে না, এটা তুমি দিতে পারবে না। ঠিক আছে, কেন? কারণ ক্লোজড এবং বাউন্ডেড সেট কম্প্যাক্ট হয়, রিয়েল লাইন কম্প্যাক্ট নয়, তাই জন্য ওপেন হলে তুমি দিতে পারো। রিয়েল তার যে কোনো প্রপার ইন্টারভালের সাথে বাইজেক্টিভ হয়। কার যদি মনে হয় যে দাদা ফাংশন গুলো কি, আমার ফাংশন গুলো দেখবো, তাহলে আমি তোমাকে ফাংশন গুলো ছবি তুলে পাঠাতে পারি, কার যদি মনের মধ্যে সন্দেহ থাকে। ঠিক আছে, আমি তোমাকে 0, 1 থেকে আরে, আমি তোমাকে -π/2 থেকে π/2 থেকে আরে, যে কোনো এবি থেকে সিডিতে আরে, থিওরেম এক্সাম্পল সব পাঠিয়ে দেবো, বইতেই রয়েছে। কিন্তু আমাদের এটা জানতে হবে যে কোনো দুটো ইন্টারভাল দে আর অল বাইজেক্টিভস, there exists a bijective function, they are homeomorphic, continuous আর কি, কন্টিনিউয়াস ম্যাপিংও আছে, মানে কন্টিনিউয়াস দেয়নি। এবার এখানে বলেছে দেয়ার এক্সিস্ট এ, তাই জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করলাম। যদি অল লিখতো তাহলে আমি দিতাম না কিন্তু, কারণ এখানে অ্যাটলিস্ট একটা ফাংশন আমি বানাতেই পারবো, কিন্তু সমস্ত ফাংশনই যারা এ থেকে বি তে যাবে তারাই যদি 1, 1 আর অন 2 হবে কি, তা নাও হতে পারে। আমি কনস্ট্যান্ট ফাংশন নিয়ে নিলাম, এ থেকে বি তে আমি একটা কনস্ট্যান্ট ফাংশন দিলাম, সেটা 1, 1ও নয়, অন 2ও নয়, তাই না? ফলে অল যদি থাকতো এখানে তাহলে আমি অপশনটাকে কেটে দিতাম, আমি কনস্ট্যান্ট ফাংশনই নিয়ে নিতাম সেই ক্ষেত্রে। অল অফ এখানে দেয়ার এক্সিস্ট আছে, সেই জন্য কিন্তু একখানা আছে, আমি একখানাতে টিক দিচ্ছি। অল থাকলে আমি কনস্ট্যান্ট ফাংশন নিয়ে অপশনটাকে ডিসকার্ড করতাম। এগুলো লিখে রাখো খাতা সাইডে, ঠিক আছে? একটা বড় খাতা কিনবে, বড় খাতার এইদিকে একটা মার্জিন টানবে, এখানে লজিক গুলো লিখে রাখবে যেগুলো আমি বলছি, ওগুলোই কাজে দেবে। ঠিক আছে, গট মাই পয়েন্ট? দেখো, ভেবে দেখো, সময় দিচ্ছি আমি, তাড়াহুড়ো করবো না। প্রথম ক্লাস, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। সিলেবাস শেষ করাটা কোনো ব্যাপার না। কমপ্লেক্স রিয়েল, যদি রিয়েল ঠিক মতো পড়াতে হয় তাহলে রিয়েল একটু বেশি সময় দেওয়া উচিত, রিয়েল লিনিয়ারে বেশি সময় দেওয়া উচিত। লিনিয়ারও বেশি সময় লাগে না, 5 থেকে 10টা ক্লাস লাগে ঠিক মতো লিনিয়ার পড়াতে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আরো কম, কমপ্লেক্স তো ছেড়েই দাও, 4-5টা ক্লাসেই হয়ে যাবে। ক্লাস বেশি লাগে না কিন্তু, কিন্তু জিনিসটা শেখানোর জন্য অনেক বেশি সময় দরকার। জিনিসটা কি থিওরি পড়াতে বোঝাতে এগুলো করতে ক্লাস লাগে না, ঠিক আছে? ফলে কেউ ক্লাস মিস করবে না, ঠিক আছে? কারণ প্রচুর লোক ক্লাস মিস করছে, ক্লাস মিস করলে কোনো লাভ নেই। ক্লাস মিস করলে আমারও পড়াতে ইচ্ছা হয় না, আমার সারা সপ্তাহ নিজের রিসার্চে ব্যস্ত, ফলে একদিন বিশ্রামের সময় রবিবার, সেই সময় আমি পড়াচ্ছি, যেখানে আমি সারাদিন ঘুমিয়ে কাটাতে পারি। ঠিক আছে, এখন সেমিস্টার 1 আসবে এমএসসি, এই টপ এবারের রেজাল্ট বেরোলো। একটা ভালো সুখবর আছে, সেটা হচ্ছে যে নর্মাল আমি তো বিএসসি পড়াই না, এবার এই বছর আমাকে কলকাতার দুজন স্যার, একজন সমীর স্যার, একজন অয়নদা, দুজনে আমাকে টপোলজি পড়ানোর জন্য স্টুডেন্ট পাঠিয়েছিল। আমি এমএসসি টপোলজি পড়াই। এবার যারা সেমিস্টার 6 থাকে তারা যারা সাপ্লি পেয়ে আসে, বাইরে পড়েছে সাপ্লি পেয়েছে, আমাকে বললো স্যার আমি আপনার কাছে পড়বো। আমি বললাম ঠিক আছে, রেকর্ডিং নিয়ে নাও, রেকর্ডিং দেখো। আমি পড়াই, এবার বলছিল পড়ালাম। এর পাশাপাশি রেকর্ডিং এর লোকজন প্রচুর ছিল আগের বছর, যারা অনেকে সাপ্লি পেয়েছে আমার কাছে, আমার স্টুডেন্ট না, আমি পড়াই না, আমার কাছে সাপ্লি পাইনি, তারা বাইরে সাপ্লি পেয়েছে, বাইরে যাদের কাছে পড়তো সাপ্লি টাপ্লি পেয়েছে। তো টপোলজি এমনিতেও তোমাদের খুব কঠিন হচ্ছে, তোমরা অনেকেই জানো, প্রচুর লোক সাপ্লি পাচ্ছে। তো এই বছর রেজাল্ট বেরোলো, সবাই টপোলজিতে পাশ করেছে। যারা একটা মেয়ে ছিল যারা 2বার সাপ্লি পেয়েছে, সেও এবারে পাশ করেছে, সবাই পাশ করেছে। ভালো লাগছে। আমি নিজে অতটা নোটিস করি না, সবাই মেসেজ পাঠায়, দেখা হয় না। তো কালকে অয়নদা মেসেজ পাঠিয়েছিল, বললো যে সবাই খুব ভালো রেজাল্ট করেছে, তুই এবার থেকে তোকেই টপোলজি পড়াতে হবে। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই টপোলজি পড়াবো সেমিস্টার 6-এ, কি আছে? এই হচ্ছে বক্তব্য। যাই হোক, শুনেও ভালো লাগছে। মেসেজ সবাই করেছিল, আমি দেখলাম, তারপরে পুরোনো মেসেজ গুলো দেখে সবাই রেজাল্ট বেরোনোর মেসেজ করেছিল। ভালো বিষয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, টপোলজিটা ঠিকমতো শিখলে সবাই পাস করবে, শেখাটাই হচ্ছে আসল ফ্যাক্টর। এগুলো সব টপোলজিরই জিনিস। তাই এখানে আমাদের x² 0 থেকে 1, x³ 1 থেকে 2,
এইটা আমাদের সেট ছিল, এই সেটটা আমরা দেখলাম। এরপরে আমরা আর একটা থিওরিতে আসি, খুব ইন্টারেস্টিং থিওরি কোশ্চেন। এখান থেকে আরেকটা সুন্দর থিওরি ক্লিয়ার হবে। এটা হচ্ছে, এটাও প্রচুরবার এসেছে। হুইচ অফ দ্য ফলোইং real valued function on 0 1 is uniformly continuous? ঠিক আছে, এটা আমরা দেখবো। এখান থেকে আরেকটা থিওরি আমরা শিখতে পাবো, খুব সুন্দর। ছোট ছোট যে কোশ্চেন গুলো এই মুহূর্তে করানো যায়, বেসিক কিছু থিওরি, যাতে তোরা নিজেরা কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে বলতে এটাকে অ্যাপ্লাই করতে পারে, সেই জন্যই আমি এখন করাচ্ছি, আর কোনো নয়। কারণ যদি আমি পুরো থিওরি ধরে এখন প্রথম থেকেই ক্লাসটা নিই, সেটা আমি একটু পর থেকে নেবো, তোদের বেসিক থিওরিটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, আমারও আইডিয়া হয়ে যাবে তোরা কিরকম পারফর্ম করছিস। তখন আমি যখন বেসিক থিওরি মানে থিওরিগুলো ধরে ধরে করাবো, তখন তোদের এই থিওরিগুলো আরেকবার চলে আসতে পারে, সেটা বড় ব্যাপার না। কিন্তু তখন তোদের রিভিশনটা হয়ে যাবে, সেটা তোর আরো ডিটেলে বুঝে যাবে। কিন্তু এখন আমি কিছু বেসিক থিওরির অঙ্ক করাচ্ছি, এতে তো তোদেরও জিনিসগুলোকে মানে সাব টপিকগুলো একটুখানি ঝালাই করা হয়ে যাবে। এবং পাশাপাশি তোরা নিজেরাও যদি কোনো কোনো প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন নিয়ে বসিস, তাহলে তোদের একটা ভাবার একটা সুযোগ আসবে যে কি করে অঙ্কগুলো হচ্ছে। তোরা নিজেরা নিজেদের উপরে এফর্টটা দিতে পারবি এই জন্যই, ঠিক আছে? কারণ খাটতে তোদেরকে কিন্তু হবেই। তো এফ অফ এক্স ইকুয়ালস টু 1/x, অপশন বি হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স বাই এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন 1/x, এফ অফ এক্স ইকুয়ালস টু কস এক্স বাই এক্স। এই হচ্ছে ব্যাপার। এই চারটে ফাংশনের মধ্যে কোনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস? আমি খুব বেসিক থিওরি কিছু করাচ্ছি, খুব বেশি আহামরি কিছু জিনিস করাচ্ছি না। পাশাপাশি একটা কোশ্চেন রিভিশনও করা যাক। একটা থিওরি আমরা একটু আগেই পড়লাম, দেখি সেটা সবার মাথায় গেছে কিনা। লেটস এক্স বি আ মেট্রিক স্পেস। এবার মেট্রিক দেখে আবার কেউ ভয় পেয়ে যাও না। মেট্রিক স্পেস মানে তুমি রিয়েল ধরে নাও, কমপ্লেক্স ধরে নাও, কাজ হয়ে যাবে। এ সাবসেট অফ এক্স ইজ কানেক্টেড। একটু আগেই থিওরিটা দেখলাম, তার রেসপেক্টেই আবার একটা সেট উইথ অ্যাট লিস্ট টু distinct points, then the number of distinct points in A is এক, কি বোকা বোকা স্টেটমেন্ট। দুই, দুয়েরটা বলছে গ্রেটার দ্যান 2 বাট ফাইনাইট। তিন বলছে কাউন্টেবলি ইনফাইনাইট। এবং চার বলছে আনকাউন্টেবল। এই দুটো কোশ্চেন করো, দেখি এক্ষুনি বলা থিওরি তোমাদের কেমন মাথায় আছে। টু হবে দাদা, অপশন 1। কোশ্চেন 1 অপশন 2। আচ্ছা, না না, কোশ্চেন 2 অপশন 1। কোশ্চেন 2 অপশন 1। আচ্ছা, ওকে। ঠিক আছে,
ফার্স্ট এডটা অপশন। আচ্ছা দেখো করা যাক। যে থিওরিটা আমাদের এখানে মাথায় লাগাতে হবে প্রথমের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এই যে কি হয় যখন তোমাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস চেক করতে বলেছে না, ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এবং একটা কোথায় দেখো ফাংশনগুলো সবাই কিন্তু কন্টিনিউয়াস, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ ওপেন ইন্টারভাল আছে, ফলে ডিফাইন তো হবেই। এটা ক্লোজ থাকলে এটা আনডিফাইন্ড হয়ে বাদ পড়ে যেত, কিন্তু ওপেন ইন্টারভাল আছে, কোনো অসুবিধা নেই। এবার ইউনিফর্মলি কন্টিনিউয়াস যখন অন এইখানে ওপেন ইন্টারভাল হলো, দেখো যদি আমি বলছি কি এই অপশনটাকে বাদ দাও, এখানে এই অপশনটাকেও বাদ দাও, এইটাকেও বাদ দিয়ে দাও, সরি সবই সো সরি বাজে বকছি, এখানে সবকটাই নিচে এক্স আছে না, যদি তোমার কাছে একটা ফাংশন কন্টিনিউয়াস থাকে আর ইন্টারভাল ক্লোজ দেওয়া থাকে তাহলে জিনিসটা এমনি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, তাই না? তোমার কাছে ফাংশনটা দেওয়া আছে কন্টিনিউয়াস ফাংশন প্লাস ডোমেনটা হচ্ছে ক্লোজড, তাহলে সেটা এমনিতেই ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এটার মধ্যে কোনো থিওরি লাগে না, এটা অলরেডি আমরা ছোটবেলা থেকে জানি। কিন্তু যদি এটা ওপেন হয় তাহলে কি হবে, তার জন্য একটা ক্রাইটেরিয়া আমাদের জানতে হবে। কি সেটা? সেটা হচ্ছে ধরো ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর লিমিট বার করতে হবে, একটা হচ্ছে এ প্লাসে, আর একটা হচ্ছে মানে এর ডান দিক, কারণ এর বাঁ দিকে তো হবে না, এ মাইনাস মানে হচ্ছে এর বাঁ দিক থেকে, এ মাইনাস এটা হচ্ছে এ প্লাস, ঠিক আছে? এবার ডোমেনটা এরকম, তাহলে এর মাইনাস হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে লিমিট এফ অফ এক্স, এই দুজনকেই বোথ এক্সিস্ট ফাইনাইটলি, এই দুটো লিমিটকে এক্সিস্ট হতে হবে। এই বি মাইনাস এ প্লাস নিয়ে ভয় পেও না, কারণ ডোমেনের ডান দিকে কিছু নেই, বি এর পরে তো আমাদের কিছু নেই, তাহলে বাঁ দিকেই মানে লিমিট, সহজ কথা বি দেখতে পারো, এখানে আর ভেবে লাভ নেই। কারণ যদি মনে হয় ডাউট লাগে তাহলে বি লিখতে পারো। আমি ম্যাথামেটিক্সটাকে মানে সুন্দর লেখার জন্য এটাকে এক্সাক্ট টার্মটা দিলাম, তুমি চাইলে জাস্ট পয়েন্ট গুলো বসিয়ে দাও, একই ব্যাপার। এই দুটো লিমিট এক্সিস্ট হতে হয়, এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, ঠিক আছে? এটা কিন্তু ফাইনাইট ইন্টারভাল, লক্ষ্য করো ফাইনাইট ইন্টারভাল, কারণ এর এন্ড পয়েন্ট গুলো ফাইনাইট নাম্বার, এই ইন্টারভালটা ফাইনাইট ইন্টারভাল, এটা ইনফাইনাইট ইন্টারভাল, ঠিক আছে? এটা কিন্তু ফাইনাইট ইন্টারভালের থিওরি, ঠিক আছে? ক্লোজড ইন্টারভাল হলে কোনো অসুবিধা ছিল না, ওপেনেই যত ঝামেলা, বা হাফ ওপেন যদি থাকে তাহলেও ঝামেলা, ঠিক আছে? তাহলে আমাকে হাফ ওপেনের ক্ষেত্রে কি চেক করতে হবে? শুধু বিটা চেক করতে হবে, কারণ বিটা ওপেন আছে। যদি এরকম থাকে তাহলে এটা চেক করতে হবে শুধুমাত্র, কারণ ক্লোজ যেখানে সেখানে কোনো অসুবিধাই নেই, ক্লোজড হলে ওটা এমনিতে ইউনিফর্মলি ওই দিকে চলে যায়, ঠিক আছে? তাহলে আমাকে এন্ড পয়েন্টের লিমিটটা চেক করতে হবে, যেটা ফাইনাইটলি এক্সিস্ট করছে কিনা, ঠিক আছে? এন্ড পয়েন্টের লিমিট, তাহলে এখানে তুমি লক্ষ্য করো লেফট এন্ড পয়েন্ট 0, তাই না? লেফট এন্ড পয়েন্ট হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এর ওপরে যদি তুমি লিমিটটা চালাও এটা আনডিফাইন্ড হয়ে যাবে, আর লিমিট এক্সটেন্ডিং টু 0 1/x ডিফাইন হয় না। সিমিলারলি এটাও হবে না, এটাও হবে না, লিমিট এক্সটেন্ডিং টু 0 cos x by x, এটাও হবে না। কেন? এটা কেউ চাইলে করে দেখতে পারে, লিমিট এক্সটেন্ডিং টু 0 cos x by x কি আসবে? 1/0 চলে আসবে, কারণ cos ফাংশন ফিক্সড, 0তে একটা ফাইনাইট ভ্যালু দেয় কিন্তু নিচেরটা দেয় না, এটাই অসুবিধা। ফলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনটা বাদ পড়ছে, এই অপশনটা বাদ পড়ছে, এটাও বাদ পড়ছে। কেন? কারণ লিমিট এক্সটেন্ডিং টু 0 sin 1/x, এইটা, এটাও আনডিফাইন্ড হয়। x sin 1/x আলাদা, কারণ ওখানে আর একটা ফাংশন থাকে যেটা 0তে যাচ্ছে, এটা বাউন্ডেড হয়, সেটা আলাদা বক্তব্য, কিন্তু এই যে ফাংশনটা এটা আলাদা। কেন? ছবি দেখলে বুঝতে পারবে। এই ফাংশনটা তো অলরেডি আমাদের থিওরেম দিয়ে হয়ে যায়। সাইন এক্স এর ফাংশনটা হয় কেমন? এইটা হচ্ছে তোমার সাইন এক্স এর ফাংশন, এটা অসিলেট করে, যখন এক্সটেন্ডিং টু 0 হয় তখন 1/x টেন্ডিং টু ইনফিনিটি হয়,
ফলে এই ফাংশনটা একদম জিরোর কাছাকাছি প্রচুর অসিলেট করে, পৌঁছাতে পারে না কোথাও, শুধু ওপরে যায় নিচে আসে, ওপরে যায় নিচে আসে, অসিলেট করে। কারণ যদি জানতে লাগে আর কি যে সাইন 1/x কেন লিমিটটা ডিফাইন হয় না সেই জন্য। ফলে এটাও কেটে গেল, তো এটা তো এমনিতেই ঠিক হবে। চাইলে তুমি দেখতে পারো লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন x/x কত হয়, 1 হয়, আমরা সবাই জানি। লিমিট এক্সটেন্ডিং টু 1 সাইন x/x কত হয়, সাইন 1/1 হয়। সাইন 1 একটা সাইন বাউন্ডেড ফাংশন, সাইন 1 একটা ফাইনাইট ভ্যালু দেয়, ফলে দুটো এক্সিস্টও করে। ফলে তিনটে অপশন এমনিতেই কেটে যাচ্ছে, সিঙ্গেল অপশন কারেক্ট হবে। একটু ভেবে দেখো যেটা আমি বললাম। ও বাবা, শান্তি নেই। ঠিক আছে, দেখো, ভেবে দেখো। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। সেকেন্ডের অঙ্কটা, এটা তো রিভিশন। লক্ষ্য করো, বলছে এক্স একটা মেট্রিক স্পেস, ঠিক আছে, আমি এক্সটাকে আর ধরে নেবো, আর একটা মেট্রিক স্পেস, কোনো অসুবিধা নেই। বলছে এ একটা কানেক্টেড সাবসেট, আর এর ভেতরে কানেক্টেড সাবসেট গুলো কারা, এমটি সেট, সিঙ্গেলটন এবং ইন্টারভাল, যে কোনো ইন্টারভাল, ক্লোজ, সেমি ক্লোজড, ওপেন, যা ইচ্ছা আর কি, সবই ঠিক আছে। তাহলে বলেছে অ্যাটলিস্ট দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আছে। তাহলে দেখো একটা জিনিস খুব ভালো করে বোঝো, রিয়েল লাইনে একটা কানেক্টেড সেট, অ্যাটলিস্ট দুটো মানে এমটি তো নয়, অ্যাটলিস্ট দুটো মানে সিঙ্গেলটনও নয়, তাহলে পড়ে থাকবে কি, ইন্টারভাল। ইন্টারভালের ভেতরে কতগুলো পয়েন্ট থাকে, দুখানা না, ইন্টারভালের ভেতরে তো আনকাউন্টেবলি মেনি পয়েন্ট থাকে, দুয়ের বেশি কিন্তু ফাইনাইট সেটাও না, কারণ ইন্টারভালের ভেতরে তো আনকাউন্টেবলি মেনি পয়েন্ট থাকে। কাউন্টেবল ইনফাইনাইট না, সেটাও না, কারণ ইন্টারভালের ভেতরে তো আনকাউন্টেবলি মেনি পয়েন্ট থাকে। তাহলে একটাই অপশন পড়েছে 4, এটা হচ্ছে রাইট। ঠিক আছে, দেখো ভেবে দেখো দুটো অঙ্কই আরেকবার। এইখানে যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে থিওরি ব্যবহার করে, ঠিক আছে, থিওরি ব্যবহার করে অপশনগুলোকে কি করে ডিল করতে হবে সেভাবে। এবার আমি একটা অঙ্ক দেব যেখানে থিওরি না ব্যবহার করে, সেকেন্ডেরটা আরেকবার বলবো। এখানে এক্স একটা মেট্রিক স্পেস বলেছে, তো আমি এক্সটাকে রিয়েল ধরে নিলাম, রিয়েল একটা মেট্রিক স্পেস, কোনো অসুবিধা নেই। ওকে, হ্যাঁ দাদা। এবার এ হচ্ছে সাবসেট অফ এক্স, একটা কানেক্টেড সেট, এ হচ্ছে সাবসেট অফ এক্স। তাহলে রিয়েল লাইনে কানেক্টেড সেট কারা, দেখো আমি আবারও বলছি, আমরা এক্স কে রিয়েল ধরে নিয়েছি, আমি এখন এখান থেকে অপশন টিক দেব না, কিন্তু খুব সাবধান, যখন তুমি কোনো এক্সাম্পল কনসিডার করে নেবে সেটা দিয়ে অপশন টিক দেবে না। দেখো আমি একবারে প্রথমে আনকাউন্টেবল টিক দিইনি, কিন্তু আমি অপশনগুলোকে বাদ দিয়ে দিয়েছি, আমি এক্স কে রিয়েল ধরেছি, যদি এক্স কমপ্লেক্স হতো তাহলে অন্য কিছু হতো, তাহলে আমি অপশন টিক দিতে পারবো না, কিন্তু অপশন কাটতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার, অপশন ডিসকার্ড করতে পারবো। তাহলে এক্স হচ্ছে রিয়েল।
তাহলে রিয়েলে কানেক্টেড সেট কারা? তিনটে, এমটি, সিঙ্গেলটন, ইন্টারভাল। ওকে, এমটি সেট দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আছে, এমটি কি করে হবে? দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আছে, এমটি কি করে হবে? হবে না। সিঙ্গেলটন দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আছে, সিঙ্গেলটনও হবে না। তাহলে কে হবে? ইন্টারভাল। ইন্টারভালের ভেতরে কতগুলো পয়েন্ট আছে? দুখানা, না ভুল। দুয়ের বেশি কিন্তু ফাইনাইট খানা, না সেটাও ভুল। কাউন্টেবল ইনফাইনাইট খানা, না সেটাও ভুল। ইন্টারভালের ভেতরে তো আনকাউন্টেবল থাকে, তাই আমি আনকাউন্টেবলে টিক দিলাম। আমি একবারও কিন্তু প্রথমেই আনকাউন্টেবলে টিক দিলাম না, আমি বাকি অপশনগুলো দেখছি। ঠিক আছে, কারণ এরকম অনেক অপশন তুমি পেয়ে যাবে যেখানে তোমার টিক দেওয়ার আনসার আসবে কিন্তু কাটছে না, তুমি তখন টিক দেবে না। ঠিক আছে, এটা খেয়াল রেখো। আমরা কোনো কিছু ধরে অপশন টিক দিচ্ছি না, আমরা কোনো কিছু ধরে অপশন কাটছি। এরকম অনেক কাউন্টার এক্সাম্পল তোমার মাথায় আসবে যেখানে তোমার অপশনটা ঠিক লাগবে, অপশনটা স্যাটিসফাই করছে লাগবে, কিন্তু এরকম অন্য এক্সাম্পলও আছে যেখানে অপশনটা হয়তো স্যাটিসফাই করে না, ফলে টিক দেওয়া যাবে না। অপশনগুলোকে কাটতে থাকবে, যেটা পড়ে থাকবে সেটা অবশ্যই আনসার হবে। এটাই হচ্ছে ব্যাপার। আমি আবারও বলছি, কাউন্টার এক্সাম্পল ধরে টিক দেবে না, দ্যাট ইজ ভেরি মাচ রং। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি মাচ রং। ঠিক আছে, আমি ফার্স্ট নেট পরীক্ষা দিয়েছিলাম যখন আমি বিএসসি থার্ড ইয়ারে পড়ি, ফার্স্ট নেট পরীক্ষা দিয়েছিলাম। না, এমএসসি সেমিস্টার 1 এ পড়ি। ঠিক আছে, হ্যাঁ, এবার বুঝতে পেরেছিস তো ব্যাপারটা? বেশ, ঠিক আছে। এবার তখন আমাকে এগুলো বলার কেউ ছিল না, কিন্তু তুই লক্ষ্য করবি যদি আমি অপশনটা ধরে টিক দিয়ে দিই তাহলে অনেক অপশনই হয়তো এখানের অপশন না হয় কোনোটাই স্যাটিসফাই করছে না, কিন্তু অন্য কোথাও স্যাটিসফাই করতেই পারে। তুমি যদি একটা ডিসক্রিট মেট্রিক স্পেস নাও, সেখানে কাউন্টেবল সেট গুলো কানেক্টেড হতে পারে, অসুবিধা কিছু নেই। ডিসক্রিট টপোলজি বা ডিসক্রিট মেট্রিক, ফলে আমি অপশন টিক দেব না, অপশন ডিসকার্ড করব। ঠিক আছে, এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক আছে, আর পরেরটা এখানেও আমি তাই করি। দেখো এখানে আমি থিওরিটাকেও, কিন্তু থিওরি আমি জানি, তারপরেও কিন্তু আমি অপশনগুলোকে ডিসকার্ড করতে করতে টিক দিয়েছি, কারণ এই অভ্যেসটা তৈরি করে নিতে হবে। এবার আসছি আমরা একটা জায়গায় যেখানে আমরা থিওরি ব্যবহার করবো না তেমন ভাবে, যেটুকুনি ম্যাথামেটিক্সের জ্ঞান যেটুকুনি জানি সেইটুকুনি, নতুন কোনো থিওরি নয়, কিন্তু এখানে আমাদের উপস্থিত বুদ্ধি ব্যবহার করবো। ওই যেটা ফাংশন দিয়ে রেখেছে, a0 a1 mod x প্লাস a2 mod x তার স্কোয়ার প্লাস a3 mod x তার কিউব, ঠিক আছে, ইজ ডিফারেন্সিয়েবল। আমি এই রেকর্ডিংটা তোমাদের পাঠিয়ে দেবো, ক্লাস রেকর্ডিংটা, সবাই একটু শেয়ার করো, একটু প্রচার করো। ঠিক আছে, না প্রচার করলে হবে না, কারণ আমি এখন কলকাতায় থাকি না, এটাই হচ্ছে ব্যাপার। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। আগে আমি কলকাতাতে থাকতাম, এখন আমি কলকাতাতে ফলে অফলাইনে ক্লাস নিতাম, ফলে তখন অফলাইনে কোনো অসুবিধা হয় না, লোকজন আসে জানতে পায়। এখন আমি দিল্লিতে চলে এসেছি, এটাই হচ্ছে ব্যাপার। ফলে এখনই জাস্ট শুরু করছি তো, ফলে এখন মাসখানেক ব্যাচ স্টুডেন্ট নেওয়া যাবে, তারপরে আমি স্টুডেন্ট নেওয়ার কোনো যুক্তি হয় না। রেকর্ডিং দেখবো স্যার, আরে হয় না এগুলো, লাইভ ক্লাস না করলে না অ্যাকচুয়ালি বোঝা যায় না অসুবিধাগুলো কোথায়। এবার দেখো এই অপশনটা, এই কোশ্চেনটা সবাই দেখো, কি করা যায়। এখানে কি আছে, বড্ড বাজে লিখেছি a0টাকে, a0 a1 mod x a2 mod x তার স্কোয়ার a3 mod x কিউব। কোনো নতুন আইডিয়ার প্রয়োজন নেই, কোনো থিওরি জানার প্রয়োজন নেই, সম্পূর্ণ উপস্থিত বুদ্ধির খেলা। ঠিক আছে,
এবং এরা অঙ্ক সিএসআই এর ভরা ভরা আছে। এই সমস্ত অঙ্কই পরীক্ষায় কোনো না কোনো দিন এসেছে, ঠিক আছে, কোনো না কোনো এক্সামে এসেছে। এই অঙ্কগুলো কনফিডেন্স বিল্ড করার জন্য, পরীক্ষার তুমি করতে পারছো, আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড হবে, তারপরে তোমরা একটুখানি কঠিন অঙ্ককেও ট্যাকেল করতে পারো। প্রথমেই কঠিন অঙ্ক তোমাদের দিয়ে আমি নিজেকে কিছু জাহির করতে চাই না, ঠিক আছে, কোনো যুক্তি নেই। তোমাকে আগে নিজেকে পারতে হবে, আমার পারা না পারার উপর কোনো কিছু ডিপেন্ড করে না, তোমাকে পরীক্ষার হলে পারতে হবে, এটা হচ্ছে আসল ব্যাপার। দেখো এই অঙ্কটার আনসার কি হবে। অপশন 4 একজন বলছে 4-এরটা মনে হচ্ছে না। মনে হওয়াটাও অনেক বড় বিষয়। দেখো কি করা যায়, আমি জানি না অপশন কি হবে, আমি নিজে দেখছি। প্রুফ, সলিউশন। আমি এটা দেখো, আমার এখানে এই যে এত কিছু রয়েছে, A0 A1 A2 A3 এরা কি রিয়েল নাম্বার, তাই তো? আমি আমি বলছি A0 A1 A3 এই যে কটা রয়েছে, ঠিক আছে, এরা সবাই হচ্ছে, আমি 0 ধরে নিচ্ছি। 2x mod x, ঠিক আছে, দাঁড়া, আমি সবাইকে 0 ধরে নিলাম। আমার কাছে কি পড়ে রয়েছে, আর A2টাকেও 0 ধরে নিচ্ছি, যা, ঠিক আছে, A2টাকেও 0 ধরে নিচ্ছি, সবাইকে 0 ধরে নিলাম, সবাই 0। তাহলে এফ অফ এক্স কি রইলো, কনস্ট্যান্ট ফাংশন 0, সেটা ডিফারেন্সিয়েবল তো নাকি রে? আমি সবাইকে 0 ধরে নিচ্ছি, কারণ সবাই রিয়েল নাম্বার। আমি A0 A1 A2 A3 সবাইকে 0 ধরে নিলাম, ঠিক আছে, তাহলে এটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেল 0। কনস্ট্যান্ট ফাংশন তো ডিফারেন্সিয়েবল, বলছে কোনো ভ্যালুর জন্যই হবে না, বলছে ইট ইজ নট ডিফারেন্সিয়েবল, বলছে ডিফারেন্সিয়েবল অ্যাট x0 ফর নো ভ্যালুস, কোনো ভ্যালুর জন্যই ডিফারেন্সিয়েবল নয়। এটা তো প্রথমেই কেটে যাবে, কারণ যদি আমি সবাইকে 0 বসাই, তাহলে আমাদের ফাংশনটা 0 ফাংশন হয়, কনস্ট্যান্ট ফাংশন সবার জন্য, সেটা ডিফারেন্সিয়েবল হচ্ছে। বলছে নো ভ্যালুস, কারোর জন্য ডিফারেন্সিয়েবল হবে না, কিন্তু আমি একটা ভ্যালু তো পেয়েই যাচ্ছি, সবার ভ্যালু যখন 0 তখন সেটা ডিফারেন্সিয়েবল হচ্ছে। ভালো করে বোঝ, বলছে ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়ালস টু 0, বলছে ফর নো ভ্যালুস, কোনো ভ্যালুর জন্য এটা হবে না, বাজে কথা। আমি এখানে একটা ভ্যালু পাচ্ছি 0, সবার ভ্যালু যদি 0 হয় তাহলে এটা ডিফারেন্সিয়েবল হচ্ছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে সিএসআই আর ইংলিশটারও বেশ চ্যালেঞ্জিং, মানে অনেক সময় ইংলিশটা একটুখানি ঘুরিয়ে করে, তো দেখে মনে হবে বাবা কি দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে বলছি ইজ ডিফারেন্সিয়েবল ফর নো ভ্যালু, মানে নট ডিফারেন্সিয়েবল আর কি, কোনো ভ্যালুর জন্যই ডিফারেন্সিয়েবল হচ্ছে, বলছে এমন কোনো ভ্যালু নেই যার জন্য ডিফারেন্সিয়েবল হচ্ছে, এভাবে জিনিসটাকে পড়ো, অনেকে জিনিসটা দেখে কঠিন লাগে, ঠিক আছে। বলছে ডিফারেন্সিয়েবল ফর নো ভ্যালুজ মানে কি, তার মানে এমন কোনো ভ্যালু নেই যার জন্য ডিফারেন্সিয়েবল হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল বাংলাটা, ঠিক আছে। কিন্তু আমি তো ভ্যালু পাচ্ছি, সবার ভ্যালু যখন 0 হবে তখন ফাংশনটা কনস্ট্যান্ট, বলছে কোনো ভ্যালুই নেই, না আছে, আমি কেটে দিলাম অপশনটা, ঠিক দিতে পারবো না, অপশন কেটে দিলাম, ঠিক আছে। এবার বলছে ফর এনি ভ্যালুস, যে কোনো ভ্যালুর জন্যই ডিফারেন্সিয়েবল হবে, বলছি যে কোনো ভ্যালুর জন্যই ডিফারেন্সিয়েবল হবে। ভালো কথা, আমি নিচ্ছি A0 কে 0, ঠিক আছে, A1 কে 1, A2 কে 0, A3 কেও 0, কত পাবো, f of x equals to mod x, ঠিক আছে। আমি একেও 0 নিলাম, একেও 0 নিলাম, একেও 0 নিলাম, শুধু একে 1 রাখলাম, বলছে এনি ভ্যালুস, যে কোনো ভ্যালুর জন্যই ডিফারেন্সিয়েবল হবে, বেশ ভালো কথা। তাহলে আমি mod x পেলাম, mod x তো ডিফারেন্সিয়েবল হয় না, ছোটবেলা থেকে জানি mod x ডিফারেন্সিয়েবল হয় না, এখানে কর্নার পয়েন্ট আছে, কোনোদিন ডিফারেন্সিয়েবল হয় না, ছোটবেলার জিনিস। তাহলে বলছে ডিফারেন্সিয়েবল যে কোনো ভ্যালুর জন্য না, আমি এখানে একটা ভ্যালু পেয়েছি যার জন্য হচ্ছে না, মানে এই অপশনটাও ভুল, ঠিক আছে। কোনো বুদ্ধি লাগছে না, মড, এবার যদি কেউ বলে আমি মড এক্স ডিফারেন্সিয়েবল হয় জানতাম না, তাহলে তো বাবা তাদের বিএসসি পড়া উচিত, তাকে তো আমি আর কিছু বলতে পারি না, ঠিক আছে। তাকে কিন্তু উপস্থিত বুদ্ধি, আমি উপস্থিত বুদ্ধি লাগিয়েছি,
আমি অন্য কিচ্ছু লাগাইনি, ঠিক আছে, আমি অন্য কিচ্ছু লাগাইনি, আমি উপস্থিত বুদ্ধি লাগাচ্ছি। তাহলে দুটো অপশন এমনিতেই কেটে গেল, দুটো পড়ে আছে। বলছে বলছে অনলি ইফ a1 ইকুয়ালস টু 0। এটা ডিফারেন্সিয়েবল তখনই হবে যদি a1টা 0 হয়ে যায়। বলছে যদি a1টা 0 তাহলে এটা ডিফারেন্সিয়েবল। অনলি ইফ, এটা এটা ফাঁসার কথা, কিন্তু শুধুমাত্র a1 যদি 0 হয়, ঠিক আছে। দেখো দুটো অপশন কাটা গেছে, তোমার কাছে এখন 50-50 আছে, যে কোনো একটা অপশন তো ঠিক হবেই হবে, ঠিক আছে। দেখো তুমি চারটের মধ্যে দুটোকে বাদ দিতে পারছো, অনেক অনেক বেশি অপরচুনিটি। অনলি ইফ a1 হচ্ছে 0, বল যদি এই অপশনটা না থাকে, যদি এটা 0 হয়, তাহলে কি পড়ে থাকবে? a0 a1 x স্কোয়ার, কারণ মড x স্কোয়ার মানে বেসিক্যালি x স্কোয়ার, আর মড x এর কিউব মানে কি x মড x, ঠিক আছে, এইটা আছে। আর দ্বিতীয় অপশনটাতে বলছে a3টা যদি 0 হয়ে যায়, তাই না? আচ্ছা, দাদা মজ এক্স এর কিউব এক্স স্কোয়ার মজ এক্স না? হ্যাঁ তাই তো বললাম, এক্সএস, এটা হচ্ছে এক্স, ও আচ্ছা আমি, ও সরি 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 সরি, আমি এক্স মড এক্স লিখে দিয়েছিলাম, এক্স স্কোয়ার মড এক্স, একদম এক্স স্কোয়ার মড এক্স হচ্ছে এক্স এস কিউব। আর এখানে আমাদের তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে a0 প্লাস a2 মড এক্স স্কোয়ার, মানে বেসিক্যালি এক্স স্কোয়ার, প্লাস এখানে আমাদের a3 এক্স স্কোয়ার মড এক্স। এটা আছে। এক্স স্কোয়ার মড এক্স কি ডিফারেন্সিয়েবল? কি মনে হয়? এক্স স্কোয়ার মড এক্স কি ডিফারেন্সিয়েবল? হ্যাঁ, লোচন বলতে জানি না। এক্স স্কোয়ার মড এক্স কি ডিফারেন্সিয়েবল? না। আচ্ছা, 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, বলছে কি 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল দেখে কি করে? এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0 লিমিট এক্সটেন্ডিং টু 0, এটাই তো নাকি রে? একবার 0 প্লাসে নাও, একবার লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0, একদম ডিফারেন্সিবিলিটির ডেফিনেশন। আমি জাস্ট এক্স স্কোয়ার মড এক্স এর ব্যাপারটা আলোচনা করছি, ডিফারেন্সিবিলিটির ডেফিনেশন শুধু এইটুকুনি। কি? এফ অফ এক্স, এফ অফ এক্স কে কি নিচ্ছি আমি? এখানে নিচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মড এক্স। তাহলে আমি কিভাবে এখানে এক্স স্কোয়ার মড এক্স 0 বসিয়ে দাও, এফ অফ 0 মানে 0 বাই এক্স মাইনাস 0 লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস। তাই তো 0 তো এমনিতেই চলে গেলে, রাখা না রাখা একই ব্যাপার। এখানে এই একটা এক্স কেটে যাবে, থাকবে হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এক্স মড এক্স। এবার এর ওপরে 0 বসিয়ে দাও, 0 চলে এলো, লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস এক্স স্কোয়ার মড এক্স। আচ্ছা, কারো হ্যাঁ একটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেকে পজিটিভ নিয়েছে, যেটাকে এক্স করে দাও, মড রাখার দরকার নেই, কারণ এক্স 0 প্লাসে যাচ্ছে, তো ফলে মড এক্স এর মানে এক্স গ্রেটার দ্যান 0 হলে এটা কি হয়? মড এক্সটা এক্স হয়। আর এটা হচ্ছে, এটা কত নেগেটিভ হলে এটা কি হয়? মাইনাস এক্স, তাই না, বাই এক্স। কেটে গিয়ে কি থাকবে? লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকবে, তাই না? 0 বসালে এটাও 0 হচ্ছে, তাহলে তো এক্স স্কোয়ার মড এক্স তো ডিফারেন্সিয়েবল হয়ে গেল, ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট 0। এবছর নেটে একটা কোশ্চেন এসেছে, এক্স মড এক্স দিয়ে দিয়েছে, চারটে অপশন, ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস, নট ডিফারেন্সিয়েবল অ্যাট 0, নট কন্টিনিউয়াস অ্যাট 0। এই বছর দিয়েছে, এত সহজ কোশ্চেন, সামান্য ডোমেন, সামান্য ডেফিনেশন লাগালে এটা লোকজন ডিফারেন্সিয়েবল ঠিক দিয়ে আসতো, তারপরেও লোকজন নট ডিফারেন্সিয়েবলও ঠিক দিয়ে এসেছে। ডেফিনেশন তুমি লক্ষ্য করো, সিম্পল ডেফিনেশন, ঠিক আছে, ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েবল হয়ে গেল,
দেখ মড এক্স ডিফারেন্সিয়েবল নয়, কিন্তু এর সাথে আরেকটা মাল্টিপ্লাই আছে, একটা এক্স স্কোয়ার মাল্টিপ্লাই আছে বা এক্স মাল্টিপ্লাই, ডিফারেন্সিয়েবল। আমি শুধু চেক করে নিলাম, দেখ আমি কোনো কিছু লাগাইনি, কোনো বুদ্ধি লাগাইনি, আমি ডিফারেন্সিয়েবলের ডেফিনেশন লাগিয়েছি, 0 মাইনাস 0 প্লাস। আর যদি জানার ইচ্ছা হয় আর কি, তাহলে এটা রয়েছে। আর এখানে A0 আর A3 বাদ দিলে অনলি ইফ, দেখো অপশন দুটোর মধ্যে এটাই ক্যাচ, যেটা সিএসআই আর তোমাদের ফাঁদে ফেলবে, সেটা হচ্ছে ইংলিশ। অনলি ইফ, শুধুমাত্র যদি A3 0 হয়। আরে বাস, যদি A3 0 হয় তা এক্সএস কিউব এমনিতেই ডিফারেন্সিয়েবল মড এক্সএস কিউব। A3 0 হলে ডিফারেন্সিয়েবল না, A3 1 হলেও ডিফারেন্সিয়েবল হবে, কারণ মড এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েবল, আমরা এক্ষুনি চেক করলাম। ফলে এখানে বলছে শুধুমাত্র, ঠিক আছে, অপশনটা কেটে গেল, এটা কারেক্ট আনসার। দেখি আর কি অঙ্ক দেওয়া যায়, আর অনেক হলো, আর একটুখানি একটা স্ট্যান্ডার্ড অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এখানে এই অঙ্কটা আর একটা বুদ্ধির অঙ্ক দেওয়া যায়। দেখো এটা সবাই ভাবতে পারলে কি হলো, এটা এখানে অনলি ইফ বলেছে, অনলি ইফ A3 ইকুয়ালস টু 0। হ্যাঁ, অপশন দুটোকে ভালো করে দেখতে হবে। অনলি ইফ, যদি বলতো ইফ তাহলে কিন্তু অপশনে টিক দেওয়া যেত, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেত। ভালো করে দেখ কোর্সটা, তোর মাইকটা অন করা, ভালো করে দেখ, যদি এখানে ইফ দেওয়া থাকতো তাহলে কিন্তু বিপদ হতো। কৃষ্ণেন্দু বুঝতে পারছিস? বুঝতে পারছি। যদি ইফ দেওয়া থাকতো তাহলে কিন্তু বিপদে পড়তো, তাহলে আমরা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তাম। অনলি ইফ। যাই হোক, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, সবারই খিদে পাচ্ছে, আমারও মারাত্মক খিদে পাচ্ছে। একটা লাস্ট অঙ্ক করা যাক, আর একটা উপস্থিত বুদ্ধির অঙ্ক। বলছে লেট px, এগুলো সমস্ত কিন্তু এক্সামে এসেছে, বি আ পলিনোমিয়াল in the real variable x of degree 5, then pn by 2n is, 1 নম্বর অপশন 5, 2 নম্বর অপশন সি 0, ভুলভাল লিখছি রে, 0, এবং অপশন ডি হচ্ছে আমাদের ইনফিনিটি। ঠিক আছে, এইটা এটাতেও কোনো বুদ্ধি লাগবে না। বলছে px একটা পলিনোমিয়াল অফ রিয়েল ভ্যারিয়েবল x অফ ডিগ্রি 5, তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি pn বাই 2 টু দা n। লোকজন এটা দেখেই ঘাবড়ে যায় প্রথম দেখলে, এ কি বলেছে pn বাই 2 টু দি পাওয়ার n, বিপজ্জনক বিষয়। কেউ বলবে 2 টু দি পাওয়ার n আছে, নিচে ইনফিনিটি, ওপরে 0 হয়ে যাবে, ব্যাস খেল খতম। পলিনোমিয়াল ফাংশন নিজেও তো ইনফিনিটি যেতে পারে, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, অনেক কিছু আসবে। ঠিক আছে, কি করা যেতে পারে এটাতে? দেখো পলিনোমিয়াল অফ ডিগ্রি 5 বলেছে, আমি কিছুই না, আমি এটাকে x টু দি পাওয়ার 5 ধরে নেবো, ব্যাস, আর কিছু লিখবো না, আর কিছু লেখা পাপ। আমাকে পলিনোমিয়াল অফ ডিগ্রি 5 বলেছে, আমি x টু দি 5 লিখবো, এটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 5, কোনো অসুবিধা নেই। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি pn, x এর জায়গায় n, মানে n টু দা 5 বাই 2 টু দা n, এটা n টু দা 5 2 টু দা n, এটা লিমিট বার করতে হবে, এটা লিমিট ক্যালকুলেশন করতে হবে, এই হচ্ছে ব্যাপার। ওপরটা এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, মানে কি এল অপিটাল রুল। ঠিক আছে, এটাকে আরো সহজ করা বলা যায় স্পিড দিয়ে, এটা খুব তাড়াতাড়ি হয়, বাট তাও আমি স্পিডেও যাব না। কেউ যদি স্পিড দিয়ে ভাবে স্পিড অফ এ ফাংশন, সেটা আমি শেখাবো, তাহলে এটা এক্ষুনি আনসার চলে আসবে।
ঠিক আছে? হ্যাঁ দাদা, ওটাই ভাবছিলাম যে নিচেরটা এক্সপোনেনশিয়াল, মানে ওটার রেটটা বেশি হবে, মানে বেশি এক্স্যাক্টলি, তাড়াতাড়ি ইনফিনিটিতে যাবে। রেট অফ ডাইভারজেন্সটা অনেক বেশি, ফলে অনেক তাড়াতাড়ি ইনফিনিটিতে যাবে, পলিনোমিয়ালটা খুব কম যাবে, খুব স্লো যাবে কম্পারেটিভলি, ফলে এটা জিরো আনসার হবে একদম। আর যদি তুমি না করতে পারো হুজুর, তাহলে এল হসপিটাল এল হসপিটাল রুল ব্যবহার করো, 5 বার ডিফারেন্সিয়েট করো, উপরেরটা কি হয়ে যাবে 1, তাই না? মানে 5 বার ডিফারেন্সিয়েট করলে এটা 5 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, শুধুমাত্র একটা কনস্ট্যান্ট ভ্যালু পড়ে থাকবে, তাই না? 5 বার ডিফারেন্সিয়েট করলে উপরে কনস্ট্যান্ট ভ্যালু পড়ে থাকবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে শেষ হবে না, নিচে এন আসবে, n-1 আসবে, n-2 আসবে, n-3 আসবে, n-4 আসবে, আবার 2n-5 থাকবে, তাই না? তাহলে 5 বার যদি আমি ডিফারেন্সিয়েট করি এটাকে, দেখ তুমি একবার ডিফারেন্সিয়েট করলে ইনফিনিটি বাই ইনফিনিটি থাকবে, এটাকে 5 বার করলে ওপরটা পুরোটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ওপর আর কোনো এন থাকবে না, তাই তো নাকি রে? বুঝতে পারছিস তো? আমি একবারে হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ। কৌস্তব, ঠিক আছে? 5 বার ডিফারেন্সিয়েট করলে ওপরে কনস্ট্যান্ট পড়ে থাকবে, নিচে কনস্ট্যান্ট থাকছে না, নিচে 5 বার ডিফারেন্সিয়েট করলেও এন থাকছে, তাহলে এন টেন্ডিং টু ইনফিনিটি করলে 1/ইনফিনিটি যে জিরো আসবে বাই এল হসপিটাল রুল, আনসার সি হবে, কারণ এখানে 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 কোথাও জিরো নেই, কোথাও জিরো নেই, তাই জন্য কিন্তু আনসার সি হবে। হ্যাঁ, এখানেও জিরো নেই, এখানেও জিরো নেই, এখানেও জিরো নেই, তাই এটাই একমাত্র অপশন। আমি আবারও কিন্তু অপশন ডিসকার্ড করলাম, কেন? কারণ আমি একটা পার্টিকুলার পলিনোমিয়াল ধরে নিয়েছি বলে। ঠিক আছে, একটা পার্টিকুলার পলিনোমিয়াল আমি ধরে নিয়েছি, তাই আমি অপশনটাকে ডিসকার্ড করলাম, টিক দিই না, দেখলাম না, মানে আমি ডিরেক্টলি দিয়ে দিলাম, কারণ আমি দেখতে পাচ্ছি বাকি অপশনে কিছু নেই, জিরো নেই, ঠিক আছে? বাট একটু ধৈর্য ধরে দেখলে দেখ প্রত্যেকটাতে জিরো নেই, প্রত্যেকটাই বাদ পড়ছে, একমাত্র সি অপশনটা কারেক্ট হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? দেখ এখানে উপস্থিত বুদ্ধি, কোনো 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 বুদ্ধি লাগে না। এল হসপিটাল রুল লোকজন ক্লাস 12-এ করে, যেই মেন্স দেয়, অ্যাডভান্স দেয়, ওয়েব জি দেয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেয়, এসব সময় লোকজন করে, আমরা কেন করতে যাবো এসব? আমরা ওইটুকুনি আইডিয়া ব্যবহার করবো, আমরা কেন এমএসসি জিনিসপত্র, বিএসসি জিনিসপত্র যাবো, লোকজন এখানে জেনারেল সলিউশন বার করতে পারে, কেন? কি কষ্ট করে এখানে লোকজন এক পাতার প্রমাণ করে দেবে, কি জন্য? আমাদের ওখানে নিজের মেরিট দেখাতে বলেনি, সিএসআই আর নেট এক্সামে মেরিট নয়, রিজনিং অ্যাবিলিটি চাই, স্বাভাবিক কমন সেন্স চাই, ওটা চেয়েছে, ঠিক আছে? তুমি যদি আইএসআই পরীক্ষা দিতে যাও, তুমি যদি এনবিএইচএম দাও, ডেসক্রিপটিভ এক্সাম দাও, তোমার ওখানে রিজনিং অ্যাবিলিটি, তোমার ওখানে পুরো প্রুফ করার ক্ষমতা চাই, কিন্তু সিএসআই আর নেটে নয়, এখানে তোমার প্রুফ করতে বলেনি, এখানে তোমার প্রুফ কেউ দেখবেও না, পাতাটা ছিঁড়ে ফেলে দেবা হয়, তুমি যা আনসার কি ওখানে সাবমিট করলে ওটাই তোমার আনসার, আর কিছু না। তুমি যে রাফ শিট নিলে ওটা কেউ দেখে না, ওখানে কে দেখবে তোমার রাফ শিট? কেউ উদ্ধার করতেই পারবে না, কেউ দেখে না, কেন, কি জন্য? ঠিক আছে, তাহলে আমাদের এখানে এইভাবেই করতে হবে, আমরা এইভাবেই আরো কাজ করব, ঠিক আছে? ওকে, আমি কিছু কোশ্চেন পাঠাবো, ঠিক আছে? কিছু 30টা 20-30টা মতো কোশ্চেন পাঠাবো, 20টা মতো পাঠাবো, করো সবাই, ঠিক আছে? চেষ্টা করো, তারপরে যে 20টা হবে তার মধ্যে যেগুলো হবে না সেগুলো আমি করে দেবো, যেগুলো ডাউট হবে সেগুলো আমি করে দেবো, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে থিওরিতে ঢুকবো, একটুখানি অপেক্ষা করা যাক, লোকজনও আসুক যারা রয়েছে, যারা আসতে চায় নতুন, ঠিক আছে? আর তার মধ্যে জিনিসগুলোকে প্র্যাকটিসও হবে আমাদের, যেগুলো আমরা শিখেছি এতদিন অব্দি, বিএসসি এমএসসি। একটা জিনিস ভেবে দেখো, বিএসসি এমএসসি পড়াটা কিন্তু ভ্যালুলেস নয়। আমি যদি এখন পুরো থিওরি ধরে ধরে মাপা ঝাপার বই দেখে সব কিছু করাতে যাই, ঠিক আছে, সিকুয়েন্সের ডেফিনেশন দিই, ঠিক আছে, দেওয়া যেতে পারে, অনেক ভালো করে ডেফিনেশন দেওয়া যেতে পারে, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল লাইনের ম্যাপিং না, একটা কাউন্টেবল সেট থেকে যে কোনো স্পেসে ম্যাপিং, আরো অনেক ভালো, অনেক ডিটেল ডেফিনেশন দেওয়া যেতে পারে। কিন্তু এই মুহূর্তে তুমি সিকুয়েন্সের ডেফিনেশন না জেনে মাস্টার্স করছো বা পাস করেছো তা তো নয়। আমি তোমাকে ডেফিনেশন বললাম, সিকুয়েন্স মানে কি, যে কোনো কাউন্টেবল সেট থেকে যে কোনো স্পেসে, সেটা যে কোনো টপোলজিক্যাল স্পেসে হতে পারে, সেটা হচ্ছে ম্যাপিং, যে কোনো একটা কাউন্টেবল ডোমেন, কাউন্টেবল হবে, কোডোমেন যা ইচ্ছা হতে পারে, সেটা সিকুয়েন্স। আমি বললাম খুব ডিটেল, আচ্ছা অনেক বড় জিনিস জানতে পারলাম, ন্যাচারাল নাম্বার না হলেও চলবে, রেশনাল হলেও চলবে, হ্যাঁ, ইন্টিজার হলেও চলবে, যে কোনো কাউন্টেবল সেট হলেও চলবে, যে কোনো ইন্ডেক্স সেট হলেই হবে, এই ইন্ডেক্স একটা কাউন্টেবল, সেটা হলেও চলবে। তোমার জেনে খুব আনন্দ লাগলো, কিন্তু এই আনন্দটা নিয়ে তুমি তো নেট পরীক্ষা পাস করবে না, তাই না?
এই আনন্দটা নিয়ে তুমি নেট পরীক্ষা পাস করবে না, তাহলে আমি তোমাকে এই সময়টা নষ্ট করাবো কেন? আমার বক্তব্য হচ্ছে সিম্পল, আমি যখন এমএসসি পড়াবো তখন আমি এমএসসি পড়াবো, যেখানে আমি খুব ডিটেলে পড়াবো। ঠিক আছে, যাদের যাদের যারা ক্লাস করেছো, যারা জানো, যারা রেকর্ডিং নিয়েছে তারাও জানে, সবাই জানে। ঠিক আছে, কিন্তু এইখানে না, এখানে তুমি যেটা জানো সেটার ওপরে আমাদের কাজ করতে হবে। তুমি কিছু জিনিস জেনে এসেছো, ঠিক আছে, তুমি ঘর পরিষ্কার করে রেখেছো, তোমার ঘরে প্রচুর নোংরা ছিল, তুমি ঘরটাকে পরিষ্কার করেছো। এবার তুমি একটা কাজের লোক ডেকে বললে যে আমি অনেকটা করে ফেলেছি, এবার বাকি তুমি মোছা টোছা তুমি করে দাও, এইটুকুনি হচ্ছে ব্যাপার। তুমি অলরেডি তুমি পলিশড, কিন্তু তোমার উপরে ধুলো লেগেছে। আমার কাজ হচ্ছে তোমার ধুলোটাকে সরানো, যাতে তুমি যেটা যেভাবে পলিশ তোমার করা হচ্ছে সেটা তুমি শাইন করতে পারো, তুমি যেটুকুনি জানো সেটাকেই তুমি ইভলভ করতে পারো, এটাই হচ্ছে আমার পারপাস, আর কিছু না। ঠিক আছে, ফলে এখানে আমি অন্যদের মতো পড়াতে চাই না, আমি অন্যদের মতো পড়াইও না। যারা অলরেডি কোথাও কোথাও পড়েছো বা ক্লাস করেছো তারা নিজেরা বিচার করে দেখতে পারো, আমি সেভাবে পড়াই না। আমার কাজই হচ্ছে তুমি যেটা জানো সেটাকে মডিফাই করা, সেটাকে আপগ্রেড করা, এইটুকুনি। কারণ তবেই তুমি, কারণ তুমি যদি নতুন জিনিস, বিএসসি এমএসসি যে 5 বছর লোকজন পড়েছে, তো ভ্যালুলেস হয়ে যাবে না 4-5 বছর পড়াটা। যদি আমি এখন নতুন করে সবকিছু শেখাতে যাই তাহলে এটা কোনো ভ্যালু নেই। আমি সেগুলো শেখাবো যেগুলো আমার দরকার পড়বে, যেরকম তোমরা অলরেডি সেকেন্ড ক্লাস 2টো ক্লাস করেছো রেকর্ডিং এ, যেখানে তোমরা কাউন্টেবিলিটি দেখেছো, আমি আলোচনা করেছি যেটা তোমার কাজে লাগবে, যেগুলো করে, যেগুলো তোমাকে আরো বেশি জিনিসটাকে শেখাবে, আরো জিনিসটাকে স্পষ্ট করবে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো। একদম তুচ্ছ জিনিস আলোচনা করে লাভ নেই, সেটা করবোও না, সেটা করাটাও পাপ, কারণ এখানে সময়ের একটা মূল্য আছে। ঠিক আছে, ফলে এই হচ্ছে ব্যাপার। আমি তোমাদের 20টা অঙ্ক পাঠাবো, তুমি সেই অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করবে, যেভাবে আমি করলাম আজকে জিনিসগুলো সেইভাবে করার চেষ্টা করবে। কোনো বেশি হাইফাই থিওরি খুঁজতে যাবে না, ঠিক আছে, কোনো বিশেষ কোথাও গুগলে সার্চ করে কোনো বিশাল কিছু দেখতে যাবে না। নিজে যেটা আমি করালাম উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগিয়ে, নিজের রিজনিং গুলোকে কাজে লাগিয়ে সেটা করার চেষ্টা করবে। দেখবে এইভাবে করতে থাকলে, প্রথম প্রথম পারবে না, প্রথম প্রথম না পারাটাই স্বাভাবিক, কিন্তু এভাবে যদি তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো, ঠিক আছে, তাহলে আগামী 3-4 মাস 6 মাস পরে তোমার একটা হ্যাবিট হয়ে যাবে, তুমি এভাবেই অঙ্ক করবে, আর এভাবেই অঙ্ক ওরা চায়, তবেই তোমাকে ওরা জিআরএফটা দেবে। ঠিক আছে, এখানেই শেষ করা যাক আজকের ক্লাস। সবাই ভালো করে থেকো একটা সপ্তাহ। ঠিক আছে, আমার ইচ্ছা আছে এই সপ্তাহের মাঝে একটা ক্লাস নিতে, কারণ হয়তো সামনের রবিবার আমি কলকাতা ফিরতে পারি, সেই সময় ট্রেনে থাকবো, পড়ানো হয়তো অসম্ভব হবে। ফলে আমি চেষ্টা করবো এই সপ্তাহে 3-4 তারিখের মধ্যে ক্লাস নিতে, 4-5 তারিখের মধ্যে। যদি আমি নিতে পারি তাহলে আমি জানিয়ে দেবো, ঠিক আছে, সবই আমি বলে দেবো। ঠিক আছে, গ্রুপটা ফলো করো, ঠিক আছে, আমি নোট ড্রাইভ সব পাঠিয়ে দেবো, যেখানে বই আছে, গুগল ড্রাইভের লিঙ্ক সব পাঠিয়ে দেবো, রেকর্ডিংও পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। কিন্তু ক্লাস কেউ মিস করবে না, কারণ ক্লাসে তুমি যদি অ্যাক্টিভলি পারফর্ম করো তবেই কিন্তু তুমি পরীক্ষায় পারফর্মটা করতে পারবে, রেকর্ডিং দেখে কোনো লাভ নেই। ঠিক আছে, ঠিক আছে, আজকের জন্য এখানেই টাটা, ওকে।